नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आजकेर भिडियोते आमरा जेटा निये आलोचना करब तोमादेर अनेकेरই आमार काछे रिक्वेस्ट करेछिले जे स्যার आमरा डिफारेंशिएशन जिनिसटा कि सेटा ठीक बुझते पारछि ना। आमी जानी जे तोमादेर फिजिक्स करबार जोन्नो डिफारेंशिएशन एबं इंटिग्रेशन खूब खूब गुरुत्वपूर्ण। ক্যালকুলাসের দুটো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ক্যালকুলাসের মধ্যে থাকা মোস্ট দুটো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্টিগ্রেশন। তো তোমাদেরকে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা ভালো করে জানতে হবে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের উপর ক্লাস 11 এবং ক্লাস 12 এ প্রচুর প্রশ্ন আসে। ইন্টিগ্রেশনটা যদিও ক্লাস 11 এ থাকে না, ক্লাস 12 এ কিন্তু ইন্টিগ্রেশন থাকে আর ডিফারেন্সিয়েশনও থাকে। যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলিয়ে ক্লাস 12 এর ম্যাথামেটিক্স থেকে ম্যাক্সিমাম পোরশন কভার হয়। প্রায় 40 থেকে 44 মার্কস মতন তোমার ওই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এইগুলো মিলিয়ে মোট ক্যালকুলাস সেকশনটা মিলিয়ে ওই ক্লাস 12 এ আসে। এবং তোমাদের যেটা ক্লাস 11এও কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে বেশ ভালো রকমেরই প্রশ্ন আসে ম্যাথামেটিক্সে। তবে আজকের ভিডিওতে আমরা যে ডিফারেন্সিয়েশনটা শিখবো সেটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্সিয়েশন, মানে যেটুকু ডিফারেন্সিয়েশন তোমাদেরকে শিখলে তোমাদের মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি কভার হয়ে যাবে সেইটুকু আমরা শিখবো। এর ভিডিওতে আমাদের মেন টার্গেট যেটা থাকবে ফিজিক্সের যাতে তোমাদের কোনো রকম কোনো ডিফারেন্সিয়েশন বা কোনো রকম কোনো ইন্টিগ্রেশনে প্রবলেম না হয় সেই জায়গাটা দেখা। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই চেষ্টা করব, এমনভাবে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন শেখাবো যাতে তোমাদের ফিজিক্সের পার্ট টোটালি কভার হয়ে যায়। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেখানে যেখানে ডিফারেন্সিয়েশন কাজে লাগবে তোমরা যাতে আরামসে সেটাকে ইউজ করতে পারো এবং কোনো জায়গাতে তোমাদের যাতে সমস্যা না থাকে। আজকের ভিডিওটা যারা ভালোভাবে দেখবে তাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভিডিওটা একদম যখন শেষ হবে তোমরা ডিফারেন্সিয়েশন শিখে যাবে। ঠিক আছে? তো মন দিয়ে যেটা বলবো ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখো, ভালো করে বুঝবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো রকম কোথাও প্রবলেম থাকবে না। আজ অবধি আমি জানি এখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, অনেক জায়গাতে বোঝার চেষ্টা করেছো ডিফারেন্সিয়েশন, অনেক স্যারদের কাছ থেকে শেখার চেষ্টা করেছো, অনেক জায়গা থেকে বোঝার চেষ্টা করেছো, অনেকেই বলেছো যে ঠিক করে বুঝতে পারছো না, ক্লিয়ার হচ্ছে না কনসেপ্ট। যাতে তোমাদের কোনো জায়গাতে কোনো রকম কনসেপ্টে প্রবলেম না থাকে এবং কোনো অঙ্ক করতে গিয়ে যাতে না আটকায়, সমস্ত রকমের ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায় তার জন্যই আজকের এই ভিডিওটা। তো চলো কথা বাড়াবো না, মেন জায়গায় মেন ভিডিওতে মেন টপিকে চলে আসি। আমার আজকের ফার্স্ট যে জিনিসটা আমি বলবো যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি এবং কিভাবে ডিফারেন্সিয়েশন করা হয়, কেন করা হয় সব বলবো। তবে সেটার জন্য আগে আমাদের যেটা দরকার একটা আমাদেরকে ছোট্ট স্ট্রেট লাইনের কার্ভ বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে কার্ভটা। দেখো যারা একমাত্রিক গতির পার্ট 6 এর ভিডিও দেখেছো তাদেরকে আমি স্লোপ সম্পর্কে বলেছি। একমাত্রিক গতির যারা পার্ট 6 দেখেছো, ঠিক আছে, যারা দেখোনি এখনো পর্যন্ত আমি বলবো যে পার্ট 6টা একটুখানি দেখে নাও, নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, আরো একটু কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা কোন ভিডিও দেখবে? একমাত্রিক গতির পার্ট 6টাকে দেখবে, দেখে তারপর যদি বোঝার চেষ্টা করো এটা আরামসে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে কোনো একটা অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে তোমাদের কাছে এক্স অক্ষ। এটা তোমাদের পরিচিত অক্ষ, এটা ওয়াই অক্ষ বলা হয়, এটাকে এক্স অক্ষ বলা হয়। এবার যদি আমি ধরো এখান থেকে একটা কোনো স্ট্রেট লাইন আঁকলাম, আমি ধরো এখান থেকে কোনো একটা স্ট্রেট লাইন বা কোনো একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এখানে এই পজিটিভ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে ধরে নিলাম আমি হচ্ছে থিটা। যদি আমি থিটা ধরে নিই তাহলে আমাদের কাছে একটা কথা মনে রাখতে হবে, এই সরলরেখাটা যদি নতির কথা বলা হয়, কিসের কথা বলা হয় না নতির কথা বলা হয়। যদি নতির কথা বলা হয়, নতি বলতে কত বুঝবো, বা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে স্লোপ। স্লোপ যদি বলা হয়, স্লোপের কথা যদি বলা হয় তাহলে আমরা সেটাকে কি বুঝবো? আমি আরেকবার বলছি, কথাটা ভালো করে বুঝবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো এখান থেকে কোনো একটা সরলরেখা এরকম গেছে, যেটা হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, মানে এটা গেছে এক্স এবং ওয়াই অক্ষ প্লেনের উপর একটা কোনো সরলরেখা আমি এঁকেছি। যদি বলা হয় এই সরলরেখাটার স্লোপ কত, যদি বলা হয় সরলরেখাটার স্লোপ কত বা নতি কত, তাহলে আমি কি বুঝবো? সরলরেখাটা স্লোপ বা নতির কথা বললে আমাদেরকে বুঝতে হবে যে এই সরলরেখাটা ট্যান থিটার মান আমরা বার করব, করলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে সরলরেখাটা স্লোপ। কিসের মান বার করবো? এই সরলরেখাটা ট্যান থিটার মান বার করবো। তো কি করে করবো একটুখানি দেখি। দেখো আমি এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা আমাদের অন্তিম বিন্দু আর এটা আমাদের প্রাথমিক বিন্দু, মোটামুটি এই দুটো বিন্দু আমি নিয়েছি। এই পয়েন্টটার নাম আমি এ দিলাম, এই পয়েন্টটার নাম আমি ও দিলাম। এবার আমি এ থেকে এখানে একটা আমি কি করছি, আমি এখানে একটা তোমাদের হচ্ছে ডটেড লাইন দিয়ে আমি এই এক্স অক্ষের উপর একটা লাইন আঁকছি, এক্স অক্ষের উপর আমি একটা লাইন আঁকছি। তো এই জায়গাটার নাম আমি বি দিলাম, ঠিক আছে। এই জায়গাটা আমি এ থেকে একটা সরলরেখা আমি এক্স অক্ষের উপর টানলাম, এবি সরলরেখা, ডটেড লাইন একটা ফেললাম। তো এই এবি লাইনটাকে আমরা কি বললাম, এবি লাইনটা এখানে এঁকেছি আর এখানে ওবি লাইনটা আঁকা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার যদি বলা হয় এই যে সরলরেখাটা ও এ সরলরেখাটা, এই ও এ সরলরেখার নতি কত বা স্লোপ কত,
কি বলতে হবে, ও এ সরলরেখার নতি হবে এই থিটা কোণের সাপেক্ষে তার সামনের বাহুটা লম্ব হয়, পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এটা এবিটা লম্ব, আর নিচের পার্টটা হচ্ছে ভূমি। তো এই লম্বটাকে আমরা যদি ভূমি দ্বারা ভাগ করি আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের স্লোপ। মানে আমরা এবি কে আমরা যদি ওবি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ট্যান থিটা। কেন ট্যান থিটা পেয়েছি নিশ্চয়ই বোঝা গেছে, দেখো একটু ভালো করে বোঝা যাক। দেখো থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু হয় লম্ব, নিচের পার্টটা হয় ভূমি, তাহলে লম্বকে আমরা ভূমি দ্বারা ভাগ করছি, দেখো লম্বকে ভূমি দ্বারা ভাগ করছি, তাহলে আমরা ট্যান থিটা পাই। এই ট্যান থিটাটাকে আমরা বলে থাকি হচ্ছে স্লোপ বা বলে থাকি হচ্ছে নতি। এটাকে আর একটা লেটার দিয়ে ডিনোট করা হয়, এটাকে ছোট অক্ষরের এম দ্বারা এটাকে ডিনোট করা হয়। তাহলে এই হচ্ছে স্লোপ বা এম বা নতির কনসেপ্ট। ঠিক আছে, আগের ভিডিওতে যারা পার্ট 6 দেখেছো তারা এটা জানো। ঠিক আছে, এটা নিশ্চয়ই জানো, এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যদি এই জায়গাতে আমি মনে করো এই জায়গাতে লাইনটা আঁকলাম না, আমি যদি ধরো এইখানটাতে তো আমাদের থিটা কোণ উৎপন্ন হয়েছে, আমি যদি মনে করো এইখানে একটা পয়েন্ট নিয়ে এরকম ভাবে একটা অনুভূমিক রেখা টানতাম তাহলে আমাদের এখানে কোণ কত তৈরি হতো? অবশ্যই এখানের কোণটা থিটাই তৈরি হতো। কেন বলো তো? আমি আবার বলছি, এখানের কোণ যদি থিটা হয় এখানের কোণ অবশ্যই থিটা হবে। অনেকে বলবে কেন স্যার, কি কারণে হলো? আরে ভাই, যারা ক্লাস 7-8 অনুরূপ কোণ পড়েছো তারা নিশ্চয়ই জানো এখানটায় যা কোণ তৈরি হবে একটা সরল মানে একটা তলের ওপর বা একটা সরলরেখার ওপর আমি এখানে যে কোণটা এঁকেছি এই অনুভূমিক সরলরেখাটার উপর একই কোণ তৈরি হবে থিটা। আবার যদি আমি এখানে একটা আঁকি এটাও থিটা হবে, আমি যদি এখানে আবার আঁকি এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, আমি যদি এখানে একটা আঁকতাম এটাও থিটা হতো। যেখানেই আঁকো না কেন এরকম ভাবে যে কোনো অনুভূমিক রেখাটা আনো না কেন এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, প্রত্যেক জায়গায় থিটা 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 কোণই উৎপন্ন হবে। কেন বলো তো? এইগুলো হচ্ছে সব হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে প্রত্যেকটা জায়গার যদি আমি স্লোপ চেক করি, এখানে থিটা হয়েছে মানে এখানেও সেই ট্যান থিটাই পাবো, এখানে থিটা হয়েছে মানে এখানে সেই ট্যান থিটা পাবো, এখানে থিটা হয়েছে মানে এখানেও ট্যান থিটা পাবো, এখানেও থিটা হয়েছে মানে এখানেও ট্যান থিটা পাবো। মানে প্রত্যেকটা জায়গার স্লোপ, মনে করো আমি প্রত্যেকটা পয়েন্টের নাম করছি, মনে করো এই জায়গাটার পয়েন্টের নাম দিলাম 1 নাম্বার পয়েন্ট, এই জায়গাটার পয়েন্টের নাম দিলাম 2 নাম্বার পয়েন্ট, এই জায়গাটার পয়েন্টের নাম দিলাম 3 নাম্বার, এই জায়গাটার পয়েন্টের নাম দিলাম আমি 4 নাম্বার। আমি কি বললাম? আমি 1 নাম্বার পয়েন্টে যদি স্লোপ চেক করি আমি ট্যান থিটাই উত্তর পাবো, আমি 2 নাম্বার পয়েন্টে যদি স্লোপ চেক করি আমি ট্যান থিটাই উত্তর পাবো, আমি যদি 3 নাম্বার পয়েন্টে চেক করি তাহলে আমি ট্যান থিটাই উত্তর পাবো, আমি 4 নাম্বার পয়েন্টে চেক করি উত্তর আমি ট্যান থিটাই পাবো, ট্যান থিটার থেকে কম বা বেশি কিন্তু আমি পাবো না। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টে যদি আমি সরলরেখাটার নতি বা স্লোপ চেক করি তাহলে আমরা কি পাবো? ট্যান থিটা পাবো। এটাকে আমরা স্লোপ বলে জানি। স্লোপ মানে কিছুই না, একদম পাতি কথা, যে তোমার এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই সোজাসুজি একটা লম্ব আঁকো, লম্ব আর ভূমির রেশিও করো, মানে ট্যান থিটার মান সোজাসুজি কোণটাকে দেখে ট্যান থিটার মান বার করো, তোমার গল্প শেষ। তুমি কি করবে? ট্যান থিটার মানটা বার করবে, কোণটা দেখে নেবে এখানে থিটা আছে, এই থিটার ট্যান নিয়ে নেবে, এই থিটার ট্যান নিয়ে নেবে। তাহলে থিটার যদি ট্যান নিয়ে নাও মানে ট্যান থিটা যদি বার করো, ওই ট্যান থিটাটাকে আমরা নতি বা স্লোপ বলে থাকি। কিছুই না, জাস্ট খালি মনে রাখতে হবে লম্ব আর ভূমির রেশিও, লম্ব আর ভূমির রেশিও। ঠিক আছে, যেটাকে আমরা ট্যান থিটা বলে জানি, যেটাকে অপর কথায় এম দ্বারা বোঝা যায়। আর একটু ভালো করে বুঝতে চাইলে তোমরা আগের ভিডিওটা যেটা বললাম একমাত্রিক গতির পার্ট 6টা একটু দেখে নাও, নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, একটু ক্লিয়ারলি তোমাদের কাছে বুঝতে পারবে। তাহলে স্লোপ বা নতি বোঝা গেল যে প্রত্যেকটা জায়গাতে এখানে চেক করলে এখানেও আমরা ট্যান থিটা উত্তর পাচ্ছি। ঠিক আছে, আমরা 1 নাম্বার পয়েন্টে চেক করলে এখানেও আমরা ট্যান থিটা উত্তর পাচ্ছি। ঠিক আছে, এখানেও আমরা চেক করলে এখানে আমরা ট্যান থিটা পাচ্ছি, এখানে আমরা চেক করলে এখানেও আমরা ট্যান থিটা পাচ্ছি, এখানে আমরা চেক করলে এখানে আমরা ট্যান থিটা পাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে আমাদের স্লোপ কত, যেখানে আমি স্লোপটা চেক করব না কেন সব জায়গাতে আমাদের যে স্লোপ বা নতি সেটা কত কত করে থাকবে? ট্যান থিটা করেই থাকবে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কিরকম কার্ভের জন্য? এই ধরনের কার্ভকে বলা হয় হচ্ছে তোমার কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট স্লোপ থাকছে। এই ধরনের কার্ভে কি থাকছে? কনস্ট্যান্ট স্লোপ থাকছে, প্রত্যেকটা জায়গাতে একই রকম স্লোপ পাচ্ছি, তো প্রত্যেকটা জায়গার যে স্লোপ বা নতি সেটা কনস্ট্যান্ট থাকছে। তো এই ধরনের কার্ভের ক্ষেত্রে স্লোপ ক্যালকুলেশন করা বা নতি ক্যালকুলেশন করা বা তোমরা যাই বলো না কেন ট্যান থিটা ক্যালকুলেশন করা খুব ইজি। কিন্তু যদি ধরো কার্ভটা এরকম হয়, কিরকম কার্ভ হয়? যদি ধরো কার্ভটা একটু বেঁকানো কার্ভ হয়, মানে তাহলে কি করব ভাই? এরকম যদি গ্রাফ আসে, এরকম যদি গ্রাফ আসে তাহলে কি করবো বলো? ধরো এইরকম গ্রাফ গেল, এরকম গ্রাফ। এবার তুমি স্লোপ বার করবার চেষ্টা করো। এবার স্লোপ যদি বার করতে চাও তাহলে তোমাকে সেম কাজ করতে হবে। এই পয়েন্টের সাথে একটা তোমাকে ধরো এরকম একটা স্পর্শক আঁকার চেষ্টা করলে তুমি, ঠিক আছে, স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকটা কিরকম যাবে? এইরকম স্পর্শক হবে। আমি যদি এখানে থাকা কোনো একটা পয়েন্টকে ধরে যদি আমি একটা স্পর্শক আঁকার চেষ্টা করি তাহলে স্পর্শকটা এরকম হবে। আমি যদি এইখানে থাকা কোনো একটা পয়েন্টকে ধরে স্পর্শক আঁকার চেষ্টা করি তাহলে স্পর্শকটা এরকম হবে। আমি যদি এরকম থাকা কোনো একটা পয়েন্টকে ধরে স্পর্শক আঁকার চেষ্টা করি তাহলে স্পর্শকটা এরকম হবে। মানে প্রত্যেকটা জায়গাতে আমার কি হচ্ছে? স্পর্শকটা বিভিন্ন রকম হচ্ছে। তুমি একটুখানি যদি ভালো করে মন দিয়ে শুনবে, এই জায়গাতে স্পর্শ, এই জায়গাতে কোনটা ছোট, এই জায়গায় দেখো কোনটা একটু বড় হয়েছে, এই জায়গায় দেখো কোনটা একটু বড় হয়েছে, এই জায়গায় দেখো কোনটা একটু বড় হয়েছে। মানে
এই জায়গার কোণটাকে তুমি যদি θ1 বলে মনে করো, এখানের কোণটাকে যদি θ2 বলে মনে করো, এখানের কোণটাকে যদি তুমি θ3 বলে মনে করো, এখানের কোণটাকে যদি θ4 বলে মনে করো, তুমি দেখো তুমি যত ওপর থেকে স্লোপ টানবে, মনে করো কার্ভ এরকম জায়গায় উঠে গেছে, এখান থেকে তুমি মনে করো স্লোপ টানছো এরকম ভাবে, তাহলে দেখো এইখানের কোণটা আরো বড় কোণ পাচ্ছ। তার মানে এই জায়গার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে θ5। তার মানে দেখো আমি কি বলতে চাইছি, এই জায়গাটা মাথায় ঢুকলো যে এই পয়েন্টের স্লোপটা ছোট হবে θ1, যেটা হচ্ছে tan θ1 আসবে, এখানে চেক করলে tan θ2 পাবো, এখানে চেক করলে tan θ3 পাবো, এখানে চেক করলে tan θ4 পাবো, আর এই লাস্টেরটাতে চেক করলে tan θ5 পাবো। মানে আমি যে জিনিসটা বলতে চাইছি, প্রত্যেকটা জায়গাতে স্লোপ যদি আমি চেক করি, মানে এই গ্রাফটার যদি স্লোপ চেক করি, তাহলে আমি প্রত্যেকটা জায়গাতে স্লোপটা আলাদা আলাদা পাবো। কোনো জায়গাতে tan θ1টা যে θ1টা সেটা ছোট হচ্ছে, একদম ফার্স্টে যেখানটা দেখেছিলাম এখানটাতে θ1টা ছোট হচ্ছে, তারপরে θ2টা একটু বেড়ে গেল, θ1 থেকে θ2টা বেড়ে গেল, তারপরটা θ3টা একটু বেড়ে গেল, θ4টা একটু বেড়ে গেল, θ5টা একটু বেড়ে গেল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, বুঝতে পারলে কিছু? আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমি যত এদিক থেকে যত এদিকে শিফট করছি তত আমাদের অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, ঠিক কি না? আমি এখানে চেক করলে আমার যে অ্যাঙ্গেলে যা স্লোপ আসবে, এখানে চেক করলে তার থেকে বেশি আসবে, তার থেকে বেশি, তার থেকে বেশি। আমি যত ওপর দিকে উঠবো গ্রাফের, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে না স্লোপ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, যেটা এই স্ট্রেট লাইন কার্ভের ক্ষেত্রে হচ্ছে না। স্ট্রেট লাইন কার্ভের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে একই কোণ থাকবে, এখানে থিটা হলে এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে, প্রত্যেকটা জায়গার অ্যাঙ্গেল সমান 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 অ্যাঙ্গেল আসবে। কিন্তু এই ব্যাকা লাইনগুলোর ক্ষেত্রে সমান সমান অ্যাঙ্গেল আসবে না, এটা তোমাদের নিজেরও সাধারণ সেন্স আছে। এখানের অ্যাঙ্গেলটা কম হবে, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, এভাবে অ্যাঙ্গেল বারবার চেঞ্জ হবে, যেহেতু ব্যাকা লাইন, তাহলে স্লোপ বারবার চেঞ্জ হবে না। বা অ্যাঙ্গেল মানে আমি যদি আমি স্পর্শক আঁকি বা একটা যদি কোনো লাইন টানি, এক্স অক্ষের সাথে যদি কোনো অ্যাঙ্গেল বার করবার চেষ্টা করি, প্রত্যেকটা জায়গাতে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, হবে না? তোমরা নিজেরা সাধারণ সেন্স লাগিয়ে বলো। স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি প্রবলেমটা হয়? হয় না। কিন্তু এরকম ব্যাকা লাইনগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে অ্যাঙ্গেল আলাদা আলাদা আসে। তো এই অ্যাঙ্গেল যদি আলাদা চলে আসে, তাহলে প্রত্যেকটা জায়গাতে স্লোপও তো আলাদা আসবে। এইখানের θ1 এখানে tan θ1 পাবো, পরেরটাতে θ2টার জন্য tan θ2 পাবো, তারপরেরটা θ3 এর জন্য tan θ3 পাবো। তাহলে প্রত্যেকটা জায়গাতে আমার স্লোপও তো আলাদা 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 আসবে। বোঝা গেল কি বোঝা গেল না? প্রত্যেকটা জায়গায় স্লোপ আলাদা আলাদা আসবে, যেটা এই সরল লেখার নর্মাল একটা সরল লেখার ক্ষেত্রে যেটা হয় না, প্রবলেমটা যেটা হয় না, কিন্তু এটা কার্ভ লাইন বা একটা ব্যাকা লাইনের ক্ষেত্রে স্লোপ ক্যালকুলেশন করতে গেলে এই প্রবলেমটা আসে। তো এই প্রবলেমটাকে সলিউশন কি করে করা যাবে একটুখানি বোঝা যাক। তার জন্য আমি সরল লেখাটা আরেকবার আঁকবো, একে আরেকবার আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বোঝাবো, বোঝানোর পর তারপর আমি কার্ভ লাইনের আমি স্লোপ আঁকার চেষ্টা করব, ঠিক আছে? বোঝা যাক। এই ধর হচ্ছে তোমাদের স্ট্রেট লাইন, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে তোমাদের কি এক্স অক্ষ। এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমাদের কি ওয়াই অক্ষ। বোঝা গেল এতটা অবধি? এবার ধরো আমি একটা স্ট্রেট লাইন আঁকলাম, আমি ধরো এরকম একটা স্ট্রেট লাইন আঁকলাম। স্ট্রেট লাইনের উপর আমি দুটো পয়েন্ট নিলাম, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটার নাম আমি এ লিখলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটার নাম আমি বি লিখলাম। এইটুকু আইডিয়া নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইখানের পয়েন্টটাকে আমি এ নাম দিয়েছি, এইখানের পয়েন্টটাকে আমি বি নাম দিয়েছি। বোঝা গেল? এবার ধরো আমি বললাম এই যে এ পয়েন্টটা রয়েছে তার স্থানাঙ্ক x1 কমা দিয়ে হচ্ছে y1, এটা আমি বললাম। এই যে এ পয়েন্টটা তার স্থানাঙ্ক কত? x1 কমা দিয়ে y1। দেখো আমরা যখন স্থানাঙ্ক বার করতাম আগে, যখন নর্মালি ছোটবেলায় গ্রাফ করতাম, আমরা ধরো এরকম একটা জায়গাতে কোনো পয়েন্ট আছে, এই পয়েন্টটার স্থানাঙ্ক যদি আমি বলি দিই 3,4, তাহলে মনে রাখতে হয় কি, এই যে ফার্স্টের যে লেটারটা যেটা 3, এটা এক্স অক্ষ বরাবর মানকে ডিনোট করে, আর লাস্টের যে লেটারটা 4, এটা ওয়াই অক্ষ বরাবর মানটাকে ডিনোট করে। এই যে 4টা, এটা ওয়াই অক্ষ বরাবর মানটাকে ডিনোট করে। তার মানে 3,4 আছে এইখানের পয়েন্টটা, এই পি পয়েন্টটা মনে করো 3,4 আছে, এটার মানে আমাকে এক্স অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে, মানে 1 ঘর যাব, 2 ঘর যাব, এই 3 ঘর গেলাম। তারপর ওয়াই অক্ষ বরাবর 4 আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর ওপর দিকে উঠবো। মানে কিরকম উঠবো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর এখানে উঠলাম, এই উঠলাম 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর উঠলাম। তার মানে এক্স অক্ষ বরাবর আমরা 3 ঘর গেছি, যেটা ফার্স্টেরটাকে ডিনোট করছে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা 1 2 3 4 4 ঘর গেছি, যেটা ওয়াই অক্ষ বরাবর আমরা 4 ঘর গেছি, যেটা ওয়াই অক্ষ বরাবর মানটাকে ডিনোট করছে। তার মানে এখানের যে পয়েন্টটা এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা x1, y1 লিখেছি, মানে এটা পরিষ্কার কথা বুঝতে হবে, আমরা এদিক থেকে এদিকে এক্স অক্ষ বরাবর আমরা x1 ঘর গেছি। এবং আমি যদি এই পয়েন্টটা থেকে একটা
আমি যদি এটা অঙ্কের সুবিধার জন্য আমি কি করব, এখান থেকে একটা ডটেড লাইন আমি এই গ্রাফটার ওপর আঁকবো। তার মানে মনে রাখতে হবে কি, আমি ওয়াই অক্ষ বরাবর আমি কত উঠেছি, ওয়াই অক্ষ বরাবর আমি উঠেছি যেটা, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে আমাদের কত y1 পরিমাণ উঠেছি। তুমি নিজেরাই দেখো। তো আমরা ছোটবেলার গ্রাফ দিয়ে বুঝবো, আমরা এত কঠিন করে বুঝবো না জিনিসটা। আমি এক্স অক্ষ বরাবর x1 গেছি, যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর y1 উঠেছি, x1 গেছি, y1 উঠেছি, তাই জন্যই এই এ পয়েন্টটার নাম x1 কমা দিয়ে y1 হয়েছে। এটা বুঝতে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা নেই, এটুকু নিশ্চয়ই মাথায় সেন্স আছে, এটুকু নিশ্চয়ই বোঝা গেছে ভাই। এটুকুর জন্য ম্যাথ পড়তে লাগে না, ঠিক আছে, এটুকুর জন্য ক্লাস 10-এর ম্যাথ জানলেই হয়ে যায়। এদিক বরাবর আমি x1 গেছি, যাওয়ার পর ওপর দিক বরাবর আমি y ঘর উঠেছি, তাহলে x1 গিয়ে y1 উঠেছি, তাই জন্যই এই পয়েন্টটার নাম হবে x1 কমা দিয়ে y1। যেরকম এটার ক্ষেত্রে হয়েছিল, এদিক বরাবর আমি 3 ঘর গেছি আর ওপর দিক বরাবর আমি 4 ঘর উঠেছি, তার মানে 3,4 নাম হয়েছিল। ঠিক সেরকম ভাবে এদিক বরাবর আমি x1 গেছি, গিয়ে ওপর দিক বরাবর y1 উঠেছি, তাই জন্য x1 কমা y1 নাম হবে। ক্লিয়ার হলো? এত অবধি ক্লিয়ার হয়েছে? এবার এই বি পয়েন্টার নামটাকে মনে করা যাক, এটা হচ্ছে x2 কমা দিয়ে হচ্ছে y2, মানে আমি বি পয়েন্টের যে স্থানাঙ্কটা সেটাকে ধরলাম x2 কমা দিয়ে y2। এটার মানে আমি এদিক বরাবর আমি x2 যাব, যাওয়ার পর ওপরের দিক বরাবর আমি y2 উঠবো। মানে আমি যদি বি এর দিক থেকে একটা সেম ভাবে একটা যদি ডটেড লাইন এই x অক্ষের ওপর যদি আঁকি, এরকম ভাবে যদি একটা ডটেড লাইন আঁকি, তাহলে বুঝতে পারবো আমি এদিক থেকে x2 বরাবর গেছি, যাওয়ার পর ওপর দিক বরাবর y2 উঠেছি। তার মানে বুঝতে হবে আমি এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত আমি যেটা গেছি সেটা আমাদের x2, আর আমি ওপর দিক বরাবর যেটা উঠেছি এখান থেকে এই এতটা পর্যন্ত সেটা হচ্ছে আমাদের কত y2। ক্লিয়ার হলো? এদিক বরাবর x2 গিয়ে ওপর দিক বরাবর y2 উঠেছি, এই হচ্ছে আমাদের কাজ। এবার এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমি এখানে ধরো স্লোপ বার করতে চাইছি। কিরম জায়গায় স্লোপ বার করতে চাইছি? মনে করো আমি এই এ পয়েন্টটা থেকে আমি এদিক বরাবর আমি একটা লাইন টানলাম, এরকম ভাবে একটা আমি লাইন টানলাম। আমি বলতে চাইছি এইখানের যে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, এই থিটাটাকে ধরে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে এই অনুযায়ী একটা স্লোপ বার করো। মানে এখানে মনে করো পয়েন্টটার নাম আমি সি দিলাম, আমি কি করলাম এ বি সি, এই এবিসি ত্রিভুজের আমি নাম করলাম এই এ বি সি। এই এবিসি ত্রিভুজের জন্য এই যে সরলরেখাটা আমি পাচ্ছি, এখানে যে জায়গায় মনে করো নামটা হচ্ছে ও, এই যে ওবি সরলরেখাটা আমি পাচ্ছি, এই ওবি সরলরেখাটার স্লোপ কত হবে সেটা বার করো। আমি যদি এখানের অ্যাঙ্গেলটা চেক করি, আমি যে স্লোপটা পাবো আমি এখানের অ্যাঙ্গেলটা চেক করলে একই স্লোপ পাবো। এটা সাধারণ বিষয় ভাই, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, এখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় অটোমেটিক্যালি এখানের অ্যাঙ্গেল থিটা আসবে। তা আমি যদি এইখানে স্লোপটা বার করি তাহলে আমাদের এখানে স্লোপ বেরিয়ে যাবে, একই তো আসবে ভাই, একই আসবে। এখানে থিটা, এখানেও তো থিটা, একই স্লোপ আসবে, সাধারণ হিসাব। তাহলে আমি কি করব, আমি এইটুকু ট্রায়াঙ্গেলকে ধরে, আমি কোনটুকু ট্রায়াঙ্গেলকে ধরে কাজ করছি দেখো, এ বি সি, এই এবিসি ট্রায়াঙ্গেলটাকে ধরে আমি স্লোপ বার করবার চেষ্টা করছি বা নতি বার করবার চেষ্টা করছি। তাহলে দেখো আমরা যদি স্লোপ ক্যালকুলেশন করবার চেষ্টা করি, বা আমরা বাংলায় বললে ভালোবেসে সেটাকে নতি বলে থাকি, এটা যদি ক্যালকুলেশন করবার চেষ্টা করি তাহলে আমাদের যেটা ফর্মুলা দাঁড়ায় সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ওপরে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এ বি সি, এই যে এবিসি ত্রিভুজ তৈরি হয়েছে এর লম্ব বাই ভূমি করব। লম্ব কোনটা? বিসিটা লম্ব। ভূমি কোনটা? এসিটা ভূমি। তাহলে আমি এখানে লিখলাম বিসি বাই করলাম কি এসি করলাম। দেখো এই জায়গাটা বোঝা গেল কিনা, বিসি বাই এসি করেছি, নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই। ট্যান থিটা মানে বোঝায় লম্ব বাই ভূমি। তোমরা নিজেরা ছবি দেখো, থিটার সাপেক্ষে এই বাহুটা লম্ব হবে, এটা ভূমি হবে। তাহলে লম্ব কোনটা হচ্ছে ভাই? বিসিটা লম্ব, এসিটা কি হচ্ছে? ভূমি হচ্ছে, তাই জন্য লম্ব বাই ভূমি করেছি। বোঝা গেছে তোরা অবধি? আচ্ছা, একটা জিনিস আমাকে একটুখানি ভালোবেসে বলতে পারবে? যারা যারা আমাকে ভালোবাসো এখানে একটু ভালোবেসে বলো তো ভাই, কি বলতে চাইছি? এই বিসি বাহুটার মাপ কত? বি থেকে সি পর্যন্ত এইটুকুর মাপ কত? বি থেকে সি পর্যন্ত এইটুকুর মাপ কত? দেখো যারা একটুখানি ম্যাথামেটিক্স পারো, গোটাটার মাপ y2, তার মধ্যে এইটুকুর মাপ y1। দেখো এইটুকু, এই যে এই দেখো এইটার মান y1, মানে এই সোজাসুজি এইটার মান y1 হবে। আরে এইটুকু ম্যাথ তো আছে রে ভাই, এইটা y1 মানে কত হবে? এইটাও তো y1 হবে। তাহলে গোটাটা y2, তার মধ্যে এইটুকু y1, তাহলে ওপরের পার্টটুকু কত হবে? y2 মাইনাস y1। তার মানে এই যে বিসি, এটা মানে দাঁড়াবে y2 মাইনাস হচ্ছে y1। বোঝা গেল না? বোঝা গেল না? বলো, এটুকু বোঝা গেল না? বোঝা গেল না? একদম আমি একদম বাচ্চাদের মতন করে তোমাদেরকে বোঝালাম জিনিসটা, আশা করি তোমাদের কাছে মাথায় ঢুকেছে। আমি বলেছি গোটাটার মাপ আমাদের y2, তার মধ্যে দেখো এইটুকু y1, এইটুকু y1, এই সোজাসুজি তাহলে এইটুকু y1 হবে। গোটাটা যদি y2 হয় আর এইটুকু যদি y1 হয়, তাহলে y2 থেকে
এই y1 এর পার্টটাকে বাদ করে দেবো, দিলে আমাদের এই বিসির মাপটা y2 মাইনাস y1 পেয়ে যাব। সিম্পল হিসাব ভাই, একদম সহজ। ঠিক আছে, তাহলে আমি ওই জন্য বিসির জায়গাতে y2 মাইনাস y1 লিখেছি। এবার দেখো, আমি মনে করো বললাম এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত মাপ আমাকে বলো, এসির মাপ। তোমরা কি করবে, দেখো ভূমির মাপটাকে বার করবার জন্য গোটাটার মাপ x2, ঠিক আছে, তার মধ্যে এইটুকুর মাপ x1, তাহলে এইটুকু মাপ কত হবে, এইটুকু মাপ গোটাটা x2, তার মধ্যে এইটুকুর মাপ x1, তাহলে এইটুকু মাপ কত হবে, x2-র পার্টটা থেকে এই x1-এর পার্টটার বিয়োগ। তার মানে এইখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত যে মাপটা আসবে সেটা হবে x2 মাইনাস দিয়ে x1। তাহলে এটা x2 মাইনাস x1 হওয়া মানে এইটাও x2 মাইনাস x1 হবে, একই মাপ। তাহলে নিচে আমরা লিখবো x2 মাইনাস হচ্ছে x1, যেটা হচ্ছে আমাদের ট্যান থিটা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ট্যান থিটা। এই যে আমি ট্যান থিটাটা বার করলাম y2 মাইনাস y1 বাই দিয়ে x2 মাইনাস x1, এটাকেই আমরা বলে থাকি স্লোপ। ঠিক আছে, এটা কোন কার্ভের ক্ষেত্রে হবে, সরল রেখার ক্ষেত্রে হবে। কার ক্ষেত্রে হবে, সরল রেখার ক্ষেত্রে। খুব ইজি, কি করা, জাস্ট সেকেন্ড পয়েন্টের y অক্ষের মান আর মানে ফার্স্ট পয়েন্টের y অক্ষের মান দুটোর মধ্যে বিয়োগ করে দাও। এটাই নর্মাল ফর্মুলা, স্লোপের ক্ষেত্রে তাই ফর্মুলা দাঁড়াবে। সেকেন্ড পয়েন্ট y2 আর y1 এদের মধ্যে বিয়োগ করব, আর ফার্স্ট তারপর কি করব, x অক্ষ বরাবর সেকেন্ড পয়েন্ট y2 থেকে ফার্স্ট পয়েন্ট x1 কে বিয়োগ করে দেবো। y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু ট্যান থিটা, এটাই হচ্ছে স্লোপের মান। তাহলে ট্যান থিটার মাপ কি দাঁড়ালো, y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1, এটা হচ্ছে স্লোপের মান। দেখো একটা জিনিস একটুখানি ভালো করে বুঝবে, আমরা যেখানে ট্যান থিটা বার করেছি, মানে এই যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস y1 যেটা আমরা করেছি, এটা আমরা করতে কখন পেরেছি, যখন আমাদের এখানে একটা ছোট্ট মতো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ভালো করে বুঝবে এই জায়গাটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আমি কি বললাম, কি তৈরি হয়েছে, অবশ্যই এই কথাটা খাতার মধ্যে লিখবে, কি তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে তাই। ঠিক আছে, ত্রিভুজ যদি তৈরি না হতো তাহলে কিন্তু এই ট্যান থিটাটা বার করা যেত না। মনে করে দেখো, আগের বার যখন আমি একটা কার্ভ তোমাদেরকে আমি বোঝালাম, এরম ভাবে যখন আমি কার্ভটা আঁকলাম, আমি কি করলাম, এই ডটেড লাইন থেকে এখানে একটা লম্ব ফেললাম, আর আমি কি বললাম, এখান থেকে এইটুকু হচ্ছে লম্ব, এখান থেকে এইটুকু হচ্ছে ভূমি। তাহলে লম্বকে ভূমি দ্বারা ভাগ করে আমরা এখানে ট্যান থিটাটা বার করেছিলাম, মনে আছে? এটা ঠিক সেম টু সেম কাজ করেছি। দেখো ট্যান থিটা বার করবার জন্য উপরে লম্ব আর নিচে ভূমি, লম্ব বাই ভূমির রেশিও করেছি। আগের বারও তাই করেছিলাম, লম্বকে ভূমি দ্বারা ভাগ করেছিলাম। কিন্তু সেইটা করবার জন্য আগের বারেও আমরা এখানে এরকম একটা ত্রিভুজ বানিয়েছিলাম, এরকম একটা ত্রিভুজ বানিয়েছিলাম। এখানেও দেখো, এই যে দেখো একটা এবিসি একটা ত্রিভুজ আমি বানিয়েছি, এবিসি একটা ত্রিভুজ আমি বানিয়েছি। তার মানে একটা সিম্পল কথা, স্লোপ বা নতি আমরা তখন ক্যালকুলেশন করতে পারবো যদি আমাদের কি তৈরি হয়, ত্রিভুজ তৈরি হয়। এইটা হচ্ছে মেন পয়েন্ট এখানে। যদি আমরা ত্রিভুজ তৈরি করতে না পারি তাহলে স্লোপ বা নতি বার করা যাবে না। কি করে বার করা যাবে, ট্যান থিটা বার করতে হলে তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ দরকার। ছোটবেলা থেকে ত্রিকোণমিতি যারা শিখে এসছো, ওপরে একটা লম্ব দরকার, নিচে একটা ভূমি দরকার, তবে তো ট্যান থিটা তৈরি হবে। তো লম্ব আর ভূমি কার থাকে, ত্রিভুজের থাকে। আমার তোমার থাকে নাকি, আমার লম্ব তোমার ভূমি এরকম থাকে নাকি রে ভাই, থাকে না। কার থাকে, ত্রিভুজের থাকে। তাহলে লম্ব আর ভূমি যদি বানাতেই হয় আমাকে, তাহলে একটা সবার আগে ত্রিভুজ দরকার। একটা ত্রিভুজ যদি আমি না পাই তাহলে আমি লম্ব আর ভূমি, এই যে লম্ব আর ভূমি, এটা আমি কখনোই পাবো না। তাহলে আমাকে মেন কথা হচ্ছে, আমাদেরকে স্লোপ ক্যালকুলেশন করতে গেলে, স্লোপ বা নতি ক্যালকুলেশন করতে গেলে, বা ট্যান থিটার ক্যালকুলেশন করতে গেলে, আমরা যে লম্ব আর ভূমিটা পাচ্ছি সেটার জন্য আমাদের কি দরকার, একটা ত্রিভুজ তৈরি হওয়া দরকার। কিরকম ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ এরকম একটা তৈরি হওয়া দরকার। যদি ত্রিভুজ তৈরি না হয় তাহলে আমরা স্লোপ বানাতে পারবো না, তাহলে আমরা স্লোপের ক্যালকুলেশন করতে পারবো না। মাথায় ঢুকলো না, আশা করি মাথার মধ্যে গুজে গেছে। ঠিক আছে, এবার আমি স্লোপের, যদি এটা তো স্ট্রেট লাইনের জন্য আরামসে বার করে দিলাম, যদি এটা কার্ভ লাইন হতো দেন কি করতাম, চলো একটু দেখা যাক। এবার আমরা যদি এরকমই একটা কার্ভ লাইন যদি আঁকার চেষ্টা করি, এদিক বরাবর আমি মনে করলাম আমাদের যেরকম ওয়াই অক্ষ থাকলো, এদিক বরাবর আমাদের এক্স অক্ষ যেরকম থাকলো। এবার আমি দেখলাম আমাদের কাছে এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা ব্যাঁকা গ্রাফ আছে। এবার এইটার যদি আমরা বলি, আমি এখানে দুটো পয়েন্ট আমি মনে করো ভালোবেসে নিলাম। আমি একটা ফার্স্টের পয়েন্ট নিলাম এই জায়গাটাতে এ পয়েন্ট, আর এরকম একটা জায়গাতে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে বি পয়েন্ট। নিয়ে আমি বললাম এই এ বি পয়েন্টের জন্য যে স্লোপটা তৈরি হচ্ছে কার্ভের, সেটা আমাকে বার করে দেখাও। তো তোমরা কি করবে, ফার্স্টে এ থেকে এইখানে একটা ডটেড লাইন আঁকবে, যেরকম আগের বারে মনে আছে সে একটা ডটেড লাইন আঁকলাম, মনে আছে নিশ্চয়ই, এইটুকু মনে আছে। এইটুকু নিশ্চয়ই যদি ভুলে যাও তাহলে তো তোমরা ভাই গাজনি হয়ে গেছো, যে 15 মিনিট হচ্ছে না তার মধ্যে ভুলে যাচ্ছ। একটু আগে একটা স্ট্রেট লাইনের এ পয়েন্ট একটা নিয়ে তার মধ্যে থেকে একটা ডটেড লাইন এক্স অক্ষের উপর ফেলেছি,
আরে ভাই তোরা থাম, ফিজিক্স তো পড়াতে দে ইয়ার। ওহ কি বলবো, তোদের কাজ নেই ভাই, ফিজিক্স ক্লাসে আয় আয় আয়, তুই আমার ফিজিক্স ক্লাসে আয় ভাই, এখানে বস এসে ঘাউ ঘাউ কর ইয়ার, রোজ দিন ডিস্টার্ব করে এগুলো। ঠিক আছে, আর একটা মনে করো এখানে হচ্ছে বি পয়েন্ট রয়েছে, এই বি পয়েন্ট থেকে আমি একটা মনে করো স্ট্রেট লাইন আমি কি করলাম, আমি হচ্ছে এই এই এক্স অক্ষের উপর ফেলেছি, দেখেছো তোমরা, দেখেছো কি হাল। আমি সেম টু সেম ভাবে কি বললাম, বি পয়েন্ট থেকে একটা ডটেড লাইন আমি কি করলাম, এই এক্স অক্ষের উপর আঁকলাম। আঁকার পরে এবার যদি আমি বলি ট্যান থিটা ক্যালকুলেশন করো, তাহলে তুমি কি করবে, এ থেকে এই লাইনের ওপর একটা এরকম ভাবে একটা অনুভূমিক রেখা টানবে, রেখা টানার পর এখানের অ্যাঙ্গেলটাকে তুমি বলবে থিটা। কিন্তু আমি তোমাদেরকে বলেছি যদি স্লোপ পেতে হয় তাহলে আমাকে ট্যান থিটা পেতে হবে, আর সেই ট্যান থিটা পাওয়ার জন্য আমাদের একটা ত্রিভুজ তৈরি হওয়া দরকার, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হওয়া দরকার। কিন্তু এইবার তুমি একটা জিনিস চেক করে দেখো তো, এই যে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কোনো মানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে কি? হয়নি। কেন হয়নি বলো তো? এখানে তো ব্যাকা লাইন আছে, এই যে এরকম একটা ব্যাকা লাইন মতো হয়ে রয়েছে, এরকম একটা ব্যাকা লাইন মতো হয়ে রয়েছে, এই যে এরকম একটা ব্যাকা লাইন হয়ে রয়েছে। তাহলে কি করে স্লোপ তৈরি হলো? স্লোপ তো তৈরি হলো না। স্লোপ কি করে তৈরি হলো ভাই? এরকম একটা ব্যাকা লাইন আছে, ত্রিভুজ কোনোদিন দেখেছো এরকম দেখতে হয়? এইরকম দেখতে এটা কোনোদিন ত্রিভুজ হয়? এটা কোনোদিন ত্রিভুজ হতে পারে ভাই? আমি তো দেখিনি আজ অব্দি। ঠিক আছে, এরকম কি কোনোদিন ত্রিভুজ হয়? যদি হয় ভাই তাহলে আমার কিছু বলার নেই, এইটা যদি কেউ বলে ত্রিভুজ হয়েছে ভাই, এইরকম নাকি দেখতে ত্রিভুজ হয়, অনেকে বলবে এখানে স্যার হয়েছে স্যার হয়েছে স্যার। আরে ভাই এইটা ত্রিভুজ কোন দিক দিয়ে হয়? হয় নাকি কোনোদিন? হয় না এরকম ত্রিভুজ। ঠিক আছে, নতুন বানাবে নাকি? নতুন ম্যাথস আবিষ্কার করবে? তাহলে এরকম ত্রিভুজ হয় না, তার মানে এরকম কার্ভ লাইন হয় না। তাহলে আমাকে কি করতে হবে, এই বি পয়েন্ট আর এ পয়েন্টের সাথে একটা সরল রেখা দ্বারা যুক্ত করতে হবে। এবার আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ হয় কিনা। দেখো তো, আমি বি পয়েন্টের সাথে একটা স্পর্শক আঁকার চেষ্টা করছি যেটা আমাদের এক্স অক্ষকে ছেদ করবে। দেখো এই যে স্পর্শকটা আমি আঁকছি এটা এসে এরকম ছেদ করলো, দেখো এখানে থিটা তৈরি হলো ভালো কথা, কিন্তু দেখো এই বি থেকে আমি এই যে সরলরেখাটা টেনেছি এটা বি পয়েন্টটাকে ছেদ করে গেছে, বি পয়েন্টটাকে ছেদ করে গেছে, কিন্তু এই এ পয়েন্টটাকে ছেদ করেনি। আচ্ছা এবার আমি এ পয়েন্ট থেকে ট্রাই করব, আমার এই বি পয়েন্ট আর এ পয়েন্ট দুটোকেই ছেদ করাতে হবে, তো আমি এবার এ পয়েন্ট থেকে ট্রাই করব। দেখো এ পয়েন্ট থেকে যদি আমি ট্রাই করি তাহলে দেখো হবে না, এই যে এ পয়েন্ট থেকে যদি আমি একটা স্লোপ আঁকার চেষ্টা করি তাহলে এটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, বি পয়েন্টটাকে টাচ করে বেরোবে না। তাহলে আমি বি পয়েন্ট দিয়ে যদি কোনো রেখা টানার চেষ্টা করি তাহলে সেটা এ পয়েন্টকে ছেদ করছে না, আবার এ পয়েন্ট দিয়ে যদি কোনো একটা রেখাকে টানার চেষ্টা করি তাহলে এটা এরকম বেরিয়ে যাচ্ছে যেটা বি পয়েন্টকে ছেদ করছে না। তাহলে তো আমার তো এরকম আমি কোনোদিন পাবোই না। আমি যদি বি পয়েন্ট দিয়ে লাইন টানি তাহলে সেটা এ পয়েন্টকে ছেদ করবে না, আমি যদি এ পয়েন্ট দিয়ে লাইন টানি তাহলে সেটা বি পয়েন্টকে ছেদ করবে না। তাহলে হয় এ পয়েন্টকে ছেদ করবে নয়তো বি পয়েন্টকে ছেদ করবে, যে কোনো একটা পয়েন্টকে ছেদ করবে, দুটো পয়েন্টকে একসাথে ছেদ করবে না। এইটা বোঝা গেল না? এইটুকু আশা করি তোমাদের মাথায় ঢুকেছে, এইটুকু ম্যাথস তোমরা পারো সবাই, আর এইটুকু এটার জন্য ম্যাথস জানতে লাগে না, এইটুকুর জন্য একটা বাচ্চাকে তোমার পাশে একটা দুগ্ধপোষ্য শিশুকে যদি তুমি একটুখানি বসিয়ে দিয়ে বলো ভাই এরকম একটা কার্ভ লাইন আমি টানলাম, বি পয়েন্টকে গেল এ পয়েন্ট দিয়ে গেলাম, সেই বাচ্চাটা বলে দেবে হ্যাঁ দিদি হ্যাঁ ভাই হ্যাঁ বাবা ওটা ওরকমই হবে, বি পয়েন্টকে যাবে এ পয়েন্ট দিয়ে যাবে না, একটা বাচ্চাও বলে দেবে। তাহলে যেটা বি পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা এ পয়েন্ট দিয়ে যাচ্ছে না, তুমি নিজেই চোখের আন্দাজে দেখো না, বি পয়েন্ট দিয়ে যে লাইনটা যাচ্ছে সরলরেখাটা সেটা এ পয়েন্টকে ছেদ করছে না, আবার এ পয়েন্ট দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটা বি পয়েন্টকে ছেদ করছে না। ভাই এইটুকু ম্যাথস তো আমাদের আশা আছে, এইটুকু ম্যাথস তো নিশ্চয়ই আমরা জানি। তাহলে যে কোনো একটা ছেদ করছে, পুষ্পা হয়ে গেছি দেখেছো, একটা সাইডে এরকম ভাবে ঝুঁকে গা নেই সালা। দেখো তাহলে বি পয়েন্ট দিয়ে গেলে এ পয়েন্ট দিয়ে যাবে না, এ পয়েন্ট দিয়ে গেলে বি পয়েন্ট দিয়ে যাবে না, যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এই ধরনের প্রবলেমকে কি করে সলভ করবো? আমি তো ত্রিভুজ বানাতেই পাচ্ছি না। আচ্ছা এবার আরেকজন বড় ম্যাথামেটিশিয়ান, ধরো আমি আর একটু বড় ম্যাথামেটিশিয়ান এলাম, এসে আমি বললাম না ভাই আমি এ পয়েন্ট বি পয়েন্টকে আমি যে করে হোক আমি ছেদ করেই ছাড়বো, তো আমি একটা কাজ করি, একটু বড় ম্যাথামেটিক্স খাটাই। এখানে কি ম্যাথামেটিক্স খাটাবো? আমি এখানে আরো বড় ম্যাথামেটিক্স খাটাবো। কিরকম ম্যাথামেটিক্স খাটাবো? দেখো আমি এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আমি জোর করে এরকম একটা রেখা টানবো, এই যে এরকম রেখা টানবো। যদি এরকম রেখা টানতে যাও তাহলে গ্রাফটাকে তুমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছ, গ্রাফটাকে কেটে দিচ্ছ। দেখো গ্রাফটা আমাদের কিরকম ছিল নিশ্চয়ই বুঝেছো, গ্রাফটা আমাদের কিরকম গ্রাফ ছিল, এই যে এরকম গ্রাফ ছিল, এই দেখো আমাদের গ্রাফটা এরকম ছিল, এই যে এরকম গ্রাফ ছিল, এই যে এরকম গ্রাফ ছিল, একটু ছোট বড় হচ্ছে আমি যেহেতু হাতে আঁকছি, এরকম গ্রাফ ছিল কি ছিল না বলো? এরকম গ্রাফ ছিল, সবাই নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আমাদের গ্রাফটা
এইরকম গ্রাফ ছিল, এই যে কালো কালি দিয়ে আঁকা এরকম গ্রাফ ছিল। তুমি যদি বি পয়েন্ট আর এ পয়েন্টকে আমি যদি এরকমভাবে যদি যুক্ত করি, এরকমভাবে যুক্ত করি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টকে যদি আমি এইরকমভাবে, এই যে বি পয়েন্ট আর এখানে থাকা এ পয়েন্ট আমি যদি এরকম জোর করে সরলরেখা দ্বারা যুক্ত করতে যাই, তাহলে গ্রাফটা কেটে যাচ্ছে, গ্রাফটা ছেদ হয়ে যাচ্ছে। মানে এই যদি গ্রাফ হয় এরকম, গ্রাফটা এরকম দুটো জায়গাতে ছেদ হচ্ছে, এরকম দুটো জায়গায় ছেদ হচ্ছে, এইখানে একটা এখানে একটা, একই গ্রাফের দু জায়গায় ছেদ হয়ে বেরোচ্ছে। গ্রাফটাকে স্পর্শ হচ্ছে না, স্পর্শ হচ্ছে না, আমাদেরকে দরকার স্পর্শক দরকার, স্পর্শক। গ্রাফ কাটলে হবে না, গ্রাফটাকে কি দরকার? স্পর্শক দরকার। তা আমি কি স্পর্শক পাচ্ছি? দেখো তো ভালো করে বোঝো, আমি যে এইখান থেকে যে এরকম লাইনটা টানছি, এটাতে আমার গ্রাফটা কেটে যাচ্ছে, এই গ্রাফের স্পর্শক পাচ্ছি না। আগের বার আমি ফার্স্টেই দেখালাম, আমি যখন স্লোপ আঁকবো তখন আমি ধরো এরকম একটা স্লোপ আঁকছি, এই পয়েন্টের আর এই পয়েন্টের দুটো পয়েন্টে যদি আমি স্লোপ আঁকি গ্রাফের সাপেক্ষে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই পয়েন্টের জন্য যখন স্লোপ আঁকবো এরকম যেন একটা স্পর্শক থাকে, আবার আমি যখন এই পয়েন্টের জন্য স্লোপ আঁকবো তখন যেন এরকম যেন একটা স্পর্শক থাকে। এক্ষেত্রে দেখো গ্রাফটা এই যে এইভাবে আমি যে স্পর্শকটা এঁকেছি, এই যে স্পর্শকটা আমি এঁকেছি, এই স্পর্শকটা এই ব্যাকা কার্ভটাকে একটা পয়েন্টেই ছেদ করেছে। আবার এই যে সরলরেখাটা, এটা এই ব্যাকা কার্ভটাকে এই একটা পয়েন্টেই ছেদ করেছে। ঠিক আছে, যে কোনো একটা স্পর্শ কি করে, একটা গ্রাফকে একটা পয়েন্টেই ছেদ করে। ছেদ না মানে জাস্ট টাচ করে বেরিয়ে যায়, ছেদ কথাটা ভুল, জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, তখন আমরা স্পর্শক বলতে পারবো। কিন্তু এইখানটাতে দেখো তো এটা কি স্পর্শক হয়েছে? এখানে একবার এই যে গোটা কালো কালি দিয়ে যে গ্রাফটা ছিল এইখানে একবার কেটেছে, আর এই যে এ যেটা এইখানে একবার কেটেছে, এইখানে একবার দু জায়গায় কেটেছে। তাহলে এরকম যদি কাটাকুটি করে ভাই, এরকম যদি কাটাকুটি করে, তাহলে তো আমাদের এরকম যে টোটাল যে গ্রাফটা, সেই গ্রাফটা আমি আঁকতেই পারবো না কোনোদিন। এইখানে একবার কেটেছে, এখানে একবার কেটেছে, ঠিক কিনা দেখো, ঠিক কিনা দেখো, এখানে একবার কেটেছে, এখানে একবার কেটেছে, এই দেখো গ্রাফটা দেখো, এই জায়গাটা মাঝখানে ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। বুঝতে পারছো? ফিল আসছে তো? আমি কিন্তু নিজের মতন করে বলার চেষ্টা করছি, যেটা ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে বুঝতে পারছি যে কালো কালি দিয়ে ব্ল্যাক কালি দিয়ে আঁকা যে লাইনটা, এটার এই জায়গায় একবার কাটা আর এই জায়গায় কাটা, আর এইখানটা মাঝখান দিয়ে ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, যে ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে, গ্যাপ রেখে দিয়ে বেরিয়ে গেছে, এমনভাবে কেটেছে। তাহলে এরকম তো গ্রাফ আঁকা যাবেই না, এরকম গ্রাফ তো আঁকাই যাবে না। আমাদেরকে গ্রাফ আঁকতে হলে যেন পয়েন্টটা স্পর্শক হয়, আমাকে সেভাবে গ্রাফ আঁকতে হবে। তাহলে আমি কিভাবে নেব? তাহলে দেখো আমার ত্রিভুজও তৈরি হচ্ছে না ঠিক করে, আর আমার দুটো পয়েন্টকে স্পর্শকও বানাতে আমি পারছি না। আমি কি করতে পারছি না? আমার দুটো জিনিস বানাতে হবে। এক নাম্বার জিনিস বানাতে হবে ত্রিভুজ তৈরি করতে হবে একটা ঠিকঠাকভাবে। দু নম্বর হচ্ছে দুটো পয়েন্ট এমনভাবে যাবে যেন কি হবে? স্পর্শক হবে। ঠিক আছে, দুটো পয়েন্টকে ছেদ করে যে মানে সরলরেখাটা যাবে, সেটা যেন এটা কি করে? একটা স্পর্শক তৈরি করে। মানে এই পয়েন্টটাকেও ছেদ করতে হবে, এই পয়েন্টটাকেও ছেদ করতে হবে, অথচ স্পর্শক হবে, এরকম হতে হবে। তো এরকম আমি কি করে করব আমি এরকম? এবার এখানে একটু ম্যাথামেটিক্স লাগবে, একটু বুদ্ধি লাগবে। কি করা যায়? যদি এই পয়েন্টটা এই পয়েন্টের খুব কাছাকাছি থাকতো, যদি এই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি থাকতো, মনে করো এই যে এ পয়েন্টটা এটা খুব কাছাকাছি গিয়ে এরকম বি পয়েন্টের কাছে থাকতো, বা বি পয়েন্টটা খুব কাছাকাছি এসে এ পয়েন্টের কাছে থাকতো, যে কোনো একজনের কাছে যাবে। যদি এরকম যেত তাহলে আমি যে ত্রিভুজটা বানাতাম সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজই হতো, অথবা দু নম্বর কথা যেটা, দুটো পয়েন্টকে একটা সরলরেখার সমভাবে মানে একদম জাস্ট টাচ করে বেরিয়ে যেত, ছেদ করে বেরিয়ে যেত, কোনো গ্রাফটা কাটতো না, গ্রাফটা কেটে বেরোতো না, কি হতো? স্পর্শক হয়ে বেরোতো। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, যদি এরম একটা ব্যাকা লাইন থাকে, তুমি যদি এইরম জায়গাতে একটা পয়েন্ট নাও আর এরম জায়গাতে যদি একটা পয়েন্ট নাও, দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি নাও, নিয়ে যদি তুমি কি করো, তুমি দুটোর মধ্যে যদি জোড়ার চেষ্টা করো, দেখো একটা তুমি সরলরেখা পাবে, দুটো জায়গার মধ্যে জোড়ার চেষ্টা করো, তুমি একটা সরলরেখা পাবে। এবার তুমি একটা পয়েন্ট এখানে নাও আর একটা পয়েন্ট তুমি এখানে নাও, নিয়ে এদের মধ্যে জোড়ার চেষ্টা করো, দেখো গ্রাফটা কেটে যাবে, কেটে যাবে, এই যে গোটা গ্রাফটা কেটে বেরিয়ে যাবে। তুমি এই দুটো পয়েন্টের মধ্যে জোড়ার চেষ্টা করো, দেখো গ্রাফ কাটবে না, দেখো স্পর্শক হয়ে বেরোবে। এই যে আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নিয়ে যদি আমি এরকম যদি লাইনটা নিয়ে, এটা দেখো স্পর্শক হয়ে বেরোবে, এই দেখো স্পর্শক হয়ে বেরোবে। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? এই দুটো পয়েন্টকে, হয় এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুটো পয়েন্টকে খুব কাছাকাছি অবস্থান করাতে হবে। যদি করাতে পারি তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পাবো, এক নাম্বার। দু নাম্বার পাবো হচ্ছে আমরা দুটো পয়েন্টকে কাছাকাছি অবস্থান করাতে পারলে একটা স্পর্শক পাবো, এবং দুটো পয়েন্টকেই টাচ করে বেরোবে, এইরকম ব্যাপার চলে আসবে। চলো দেখি। তো এবার আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট এইখানে নিলাম আর একটা পয়েন্ট এরকম একটা জায়গাতে নিলাম, দুটো পয়েন্ট খুব কাছাকাছি নিলাম। দেখো এই একটা পয়েন্ট নিলাম,
এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখো দুটো পয়েন্ট একদম খুব কাছাকাছি নিয়েছি। যদি এরকম দুটো পয়েন্ট খুব কাছাকাছি থাকে তাহলে আমরা যে মানে ছবিটা পাবো সেটা একটা ট্রায়াঙ্গেল পাবো। এক নাম্বার কথা, দুটো পয়েন্টকে একটা সরলরেখা সমভাবে স্পর্শ করে বেরোবে এবং টোটাল গ্রাফটার স্পর্শক হবে এবং এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। তিনটে কন্ডিশন ম্যাচ করবে এখানে। দেখো এবার আমি যদি এই পয়েন্ট থেকে একটা ডটেড লাইন যদি আমি এরকমভাবে এখানে আঁকি, এক নাম্বার এরকম আঁকলাম, এই পয়েন্ট থেকে একটা ডটেড লাইন আমি এখানে এরকম আঁকলাম, এই দুটো লাইনকে আমি জুড়ে দিলাম, এইটাকে আমি এরকম মোটামুটি সলিড লাইন দিয়ে জুড়ে দিলাম। এবার একটুখানি ভালো করে এই জায়গাটা বুঝবে, আমি এই যে পয়েন্টটা যেটা বি পয়েন্ট আর এই যে পয়েন্টটা যেটা এ পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি জোড়ার চেষ্টা করি এরকমভাবে যদি জোড়ার চেষ্টা করি, এইভাবে যদি জোড়ার চেষ্টা করি, দেখো এবার একটা সরল রেখা পাচ্ছি আমরা। এবার একটা এই যে খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এবার আমরা একটা সরল রেখা পাচ্ছি, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে এই পয়েন্টটা ঠিকঠাকভাবে টাচ করছে। তিন নাম্বার কথা, গ্রাফটা কাটছে না, দুটো পয়েন্ট স্পর্শক তৈরি করছে। দুটো পয়েন্ট থেকে আঁকা যে সরল রেখাটা সেটা কি তৈরি করছে? স্পর্শক তৈরি করছে। দুটো পয়েন্টের আঁকা সরল রেখাটা স্পর্শক তৈরি করছে, ত্রিভুজ তৈরি হচ্ছে আর স্ট্রেট লাইন তৈরি হচ্ছে। তিনটেই কন্ডিশন আমার ম্যাচ করছে। যদি খুব কাছাকাছি থাকে, এই একদম কাছাকাছি আছে, যদি আমি এটাকে এদিকে বাড়াইও, এবার যদি এটাকে আমি বাড়াইও, তুমি দেখো এক মিনিট দেখো, এইভাবে দেখো, এই যে আমি নীল কালি দিয়ে যে লাইনটা এঁকেছি, এই লাইনটাই যে কার্ভটাকে এটাকে কাটেনি, এই গ্রাফটাকে কাটেনি এবং এটা একটা ছোট্ট ত্রিভুজ তৈরি করেছে। এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি করেছে। সেকেন্ড কথা কি বলছি, এইটা হচ্ছে একটা স্পর্শক হয়েছে, এই যে কার্ভ লাইনটা, এই লাইনটার স্পর্শক হয়েছে। তাহলে কার্ভ লাইনের ক্ষেত্রে ট্যান থিটা বা স্লোপ পেতে হলে দুটো পয়েন্টকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। কি করতে হবে? দুটো পয়েন্টকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। যদি করে তাহলে এইখানে আমি একটা সরল রেখা পাবো, এক নাম্বার। দু নাম্বার কথা কি? দু নাম্বার কথা হচ্ছে, এক নাম্বার কথা এখানে একটা সরল রেখা তৈরি হবে। দু নাম্বার কথা কি? এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল তৈরি হবে। তিন নাম্বার কথা, এখানে স্পর্শক তৈরি হবে। দুটো পয়েন্ট কাছাকাছি থাকলে একটা স্পর্শক তৈরি হবে, ত্রিভুজ তৈরি হবে আর সরল রেখা তৈরি হবে। তিনটে কন্ডিশনই ম্যাচ করবে যদি দুটো পয়েন্ট কাছাকাছি অবস্থান করে। এই জায়গাটাই বোঝা আছে, এই জায়গাটাই, দিস ইজ দ্য মেন পয়েন্ট। তোমাদেরকে এইটাই মেন পয়েন্ট, যেটা আমি কি বললাম, দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে এক নাম্বার কথা ত্রিভুজ তৈরি হবে, দু নাম্বার কথায় গ্রাফটা স্পর্শক তৈরি হবে, তিন নাম্বার কথা হচ্ছে গ্রাফটার একটা স্ট্রেট লাইন আমি পাবো। এই তিনটে কন্ডিশনই ম্যাচ করবে। তাহলে এই তিনটে কন্ডিশন ম্যাচ করিয়ে করানোর জন্য আমি এই যে দুটো পয়েন্টকে, এ আর বি পয়েন্টকে গ্রাফের উপর খুব কাছাকাছি এঁকেছি। আঁকার পর এই জায়গাটার নাম আমি সি পয়েন্ট দিলাম। এবার দেখো এই বি পয়েন্টের যে স্থানাঙ্কটা সেটা আগের বারে যা ছিল সেটাই নিচ্ছি, x2 কমা দিয়ে y2। এখানে যে স্থানাঙ্কটা ছিল যেটার আমি নাম দিচ্ছি, মনে করো আগের বারে যেটা ছিল, অর্থাৎ x1 কমা দিয়ে হচ্ছে y1, যেটা নাম ছিল আগের বারে সেম নামই রাখলাম। এটা এই স্থানাঙ্কটা হচ্ছে x1 কমা y1, এই স্থানাঙ্কটা হচ্ছে x2 কমা y2। তো আমরা দেখেছি যদি এরকম ছোট ট্রায়াঙ্গেল তৈরি হয়, তোমরা এবার নিজেরাই বার করতে পারবে, সেক্ষেত্রে ট্যান থিটার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 বাই হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। নর্মাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এতটা x1 গোটাটা x2 ওইভাবে করে নেবে, দেখবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এটাই আসবে, যেভাবে আগের বার করেছি সেম জিনিস, কারণ এবার ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, সেম জিনিস অ্যাপ্লাই হবে, এটা নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে ট্যান থিটার মানটা কি হলো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার এই জায়গাটাতে না খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, মন দিয়ে শুনবে। আমি কি বললাম, এ পয়েন্ট আর বি পয়েন্টটা খুব কাছে অবস্থিত, খুব কাছে। আমি ছবিতে এঁকেছি, জুম আউট করে দেখাচ্ছি বলে তোমাদের কাছে এই যে এ পয়েন্টটা আর বি পয়েন্টটা এটা জুম আউট করে দেখাচ্ছি বলে এরকম মনে হচ্ছে যেটা ট্রায়াঙ্গেল, কিন্তু অ্যাকচুয়ালি কার্ভের ওপর বা কোনো একটা ব্যাকা লাইনের ওপর তুমি যখন দুটো পয়েন্ট আঁকবে তারা খুব কাছাকাছি অবস্থিত হয়, খুব কাছাকাছি, কিন্তু একে অপরের ওপর উপরিপাতিত হয় না। উপরিপাতিত মানে কি বলতো, এই ধরো একটা পেনের ঢাকনা, এটার ওপর আর একটা ঢাকনা যদি এরকম ভাবে পড়ে যায় এটাকে বলে উপরিপাতিত হওয়া। আর খুব কাছাকাছি অবস্থান করা মানে ধরো এরকম খুব কাছাকাছি রয়েছে, এই যে খুব কাছাকাছি, এটাকে বলে খুব কাছাকাছি থাকা। তো এক্ষেত্রে এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি থাকে, কিন্তু কখনো তারা একে অপরের ওপর উপরিপাতিত হয় না। যেহেতু এরা খুব কাছাকাছি থাকে, এদের মধ্যের যে দূরত্ব প্রায় জিরোর কাছাকাছি, নিয়ার ইকুয়াল টু জিরো। মানে কি বললাম, y2
মাইনাস ওয়াই ওয়ান এদের মধ্যে যে ডিস্টেন্সটা বা যে দূরত্বটা খুব কাছাকাছি, জিরোর কাছাকাছি। এক্স টু আর এক্স ওয়ানের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাও তাই খুব কাছাকাছি, অর্থাৎ জিরোর কাছাকাছি। এই দুটো পয়েন্ট খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খাতার মধ্যে লিখবে। কি বললাম? যেহেতু দুটো পয়েন্ট খুব কাছাকাছি, ওপরে লিখবে যেহেতু দুটো পয়েন্ট খুব কাছাকাছি অবস্থিত, যেহেতু দুটো পয়েন্ট খুব কাছাকাছি অবস্থিত, তাই ওয়াই টু আর ওয়াই ওয়ানের মধ্যে যে দূরত্ব সেটা খুব কম, এক্স টু আর এক্স ওয়ানের মধ্যে যে দূরত্ব সেটা খুব কম, প্রায় কার কাছাকাছি? প্রায় শূন্যর কাছাকাছি, প্রায় শূন্যর কাছাকাছি, মানে এতটাই ছোট, এতটাই ছোট, প্রায় শূন্যর কাছাকাছি দূরত্ব। বুঝতে পারলে কি বললাম? এতটাই ছোট। ঠিক আছে, এক্স টু আর এক্স ওয়ানের মধ্যে দূরত্বটা প্রায় শূন্যর কাছাকাছি, শূন্য নয়, শূন্য নয়, শূন্যর কাছাকাছি। দুটোর মধ্যে পার্থক্য আছে ভাই, আমি শূন্য একবারও বলিনি, বলছি শূন্যর কাছাকাছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে এক্স টু আর এক্স ওয়ান যে পয়েন্ট, এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা খুব কাছাকাছি, ওয়াই টু আর ওয়াই ওয়ানের মধ্যে যে দূরত্ব সেটা খুব 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 কাছাকাছি। বোঝা গেল কি বললাম? তাহলে এরকম কাছাকাছি থাকা যে ডিস্টেন্সটা বা খুব কাছাকাছি থাকা যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা নর্মালি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে পারি না, বা এটাকে আমরা বলি না। এটাকে আমরা কি দিয়ে বলি? এটাকে একটা জিনিস দিয়ে ডিনোট করা হয়, ভালোবেসে একটা জিনিস দিয়ে ডিনোট করা হয়। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানকে যখন খুব কাছাকাছি থাকবে দুটো পয়েন্ট, সেটাকে ডি ওয়াই বলা হয়। আর এক্স টু মাইনাস এক্স ওয়ান যখন খুব কাছাকাছি থাকবে দুটো পয়েন্ট, তাকে আমরা ডিএক্স বলে থাকি। ঠিক আছে, আর এটাই হয়ে যায় হচ্ছে ট্যান থিটার সাথে সমান, বা এটাকে আমরা অপর কথায় এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্লোপ। তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে ডিওয়াই আর ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসটা তো ডেরিভেটিভে তোমরা বারবার দেখতে পাও, কিন্তু কেউ জিজ্ঞাসা করলে বলতে পারো না যে ডিওয়াই বাই ডিএক্স জিনিসটা কি। ডিওয়াই বাই ডিএক্স কিচ্ছু না, এক্স ভার্সেস যে ওয়াই, এক্স ভার্সেস যে ওয়াই, এক্স ভার্সেস ওয়াই যে গ্রাফটা তৈরি হয়, সেই গ্রাফের স্লোপটাকে, সেই গ্রাফের স্লোপটাকে আমরা বলে থাকি ডিওয়াই বাই ডিএক্স, যখন দুটো বিন্দু খুব কাছাকাছি অবস্থান করে। যখন দুটো বিন্দু খুব কাছাকাছি অবস্থান করে তখন এক্স ভার্সেস ওয়াই এই যে কার্ভটা, এটার যে স্লোপটা, এর যে স্লোপটা, এই স্লোপটাকে বা ট্যান থিটাটাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বা ডেরিভেটিভ ফর্মেশন। এটাকেই বলা হয় ডিওয়াই বাই ডিএফ বা ডেরিভেটিভ ফর্মেশন। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? এবার বোঝা গেল ডিওয়াই বাই ডিএক্স জিনিসটা কি? এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। একদম ক্লিয়ার তোমার কাছে? আমি আরো ডিটেলসে যেতে পারি, কিন্তু আমি ডিটেলসে যাব না। ফিজিক্সের জন্য যতটুকু দরকার আমি ততটুকু বলছি। এখনো পর্যন্ত যা পড়ালাম এইটুকু তোমার জাস্ট খালি কনসেপ্টটা জানবার জন্য দরকার, যে ডিওয়াই বাই ডিএক্সটা এলো কোথা থেকে। এবার আমি ফর্মুলা লাগিয়ে অঙ্ক করাবো, যেটা তোমাদের মেনলি দরকার লাগবে। এটা জাস্ট একটুখানি কনসেপ্টের জন্য আমি তোমাদেরকে বললাম। ডিওয়াই বাই ডিএক্স কনসেপ্টটা বোঝা গেল, যে তোমার হচ্ছে এক্স গ্রাফ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে যে হচ্ছে স্লোপ যেটা, সেই স্লোপটাকে অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা ট্যান থিটা বলে জানি। এটাই হচ্ছে আমাদের স্লোপ। ক্লিয়ার হলো? তো এই হলো আমাদের ব্যাপার, এই হলো আমাদের আইডিয়া। ক্লিয়ার করলাম আমরা ডেরিভেটিভ আকারে। তাহলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ জিনিসটা যদি একদম সিম্পলেস্ট ফর্মে বুঝি, তাহলে বুঝতে হবে, মনে করো তোমার কাছে আমি একটা কোনো কাঁচের ফুলদানি দিয়েছি, কাঁচের ফুলদানিটা তুমি ইচ্ছা করে ফেলে দিলে, স্যার দিয়েছে কাঁচের ফুলদানি, চলো ভেঙে দাও। ঠিক আছে, স্যারের জিনিস ক্ষতি করি, নিজের তো জিনিস না ভাই, ক্ষতি করি ভাই। ঠিক আছে ভাই, কি আছে, স্যার দিয়েছে ধাম করে ফেললাম, ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর ওই যে ফুলদানিটার যে ছোট ছোট টুকরো পাচ্ছ, ওই টুকরোগুলো হচ্ছে এক একটা তোমার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের যে পার্টিকেল, সেটা হচ্ছে এক একটা ছোট ছোট পার্টগুলো হচ্ছে তোমাদের ডেরিভেটিভ। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? অর্থাৎ এই যে গ্রাফটা, এই যে টোটাল যে গ্রাফটা, এটাকে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো আমরা করে নিয়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো করে নেবো। তোমরা চাইলে এরপরে ধরো এখানে একটা পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিলে, নিয়ে সেম ভাবে এখানে একটা ত্রিভুজ আঁকলে। ঠিক আছে, এইভাবে এইখানে একটা পয়েন্ট নিলে, এখানে একটা পয়েন্ট নিলে, নিয়ে এরকম একটা ত্রিভুজ বানালে। ঠিক আছে, এই যে ত্রিভুজটা তুমি বানাচ্ছ, এখানে একটা ত্রিভুজ বানাচ্ছ, এখানে একটা বানাচ্ছ, এখানে একটা বানাচ্ছ, যে ছোট ছোট টুকরোতে ভাঙছো এই টোটাল কার্ভ লাইনটাকে, এটাই হচ্ছে আমাদের আর কি অ্যাকচুয়ালি হচ্ছে ছোট ছোট ডেরিভেটিভ। বোঝা গেল কি বললাম? এগুলোকেই আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বলে জানি। বা একটা কাঁচের ফুলদানিকে যদি আমরা ফেলে দিলে যে ছোট ছোট টুকরো আকারে ভেঙে যাবে, সেই টুকরোগুলোকে আমরা, ছোট ছোট টুকরোগুলোকে আমরা বলবো এক একটা ডেরিভেটিভ। ঠিক আছে, বোঝা গেল? ওই টুকরোগুলোকে যদি আবার তুমি জুড়ে দাও, দিলে তোমরা যে টোটাল জিনিসটা পাবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলে জানি। বোঝা গেল কি বললাম? তো পুরো সেম টু সেম জিনিস হচ্ছে এইখানে আমরা করেছি। ঠিক আছে, এখানে সেম টু সেম জিনিস আমরা করেছি। ক্লিয়ার হলো তোমাদের কাছে? দেখেন একটুখানি ভালো করে। এই টোটাল যা জিনিস পড়িয়েছি আমি খাতার মধ্যে লেখা চাই, এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান যখন খুব কাছাকাছি থাকবে, তখন ওদের যে দূরত্বটা প্রায় জিরোর কাছাকাছি, দূরত্বটা যেটা প্রায় জিরোর কাছাকাছি, যেহেতু এটা খুব কাছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান খুব কাছে,
তাই জন্য এই y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1 কে dy আর dx এই দুটোর রেশিও আকারে আমরা জানি। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে টোটাল জিনিস যেটা তোমাদেরকে একটুখানি নলেজ চাই, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার চাই, দেখে নাও ভালো করে, একদম ক্লিয়ার নলেজ চাই এই জায়গাটাতে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে একটুখানি ইংলিশে লিখেছি, কেউ ভয় পেও না যে ইংলিশে লিখেছি বলে, ঠিক আছে? মানেটা বাংলায় বলে দিচ্ছি। dy by dx যেটা, dy by dx ইজ দ্য স্লোপ অফ দ্য গ্রাফ y ভার্সেস x। x ভার্সেস y যে গ্রাফটা তৈরি হয়, x ভার্সেস y যে গ্রাফটা তৈরি হয়, তার স্লোপ বা তার নতিটাকে আমরা dy by dx বলে জানি। x ভার্সেস y এই গ্রাফটার স্লোপটাকে আমরা dy by dx বলে আমরা জানি। ক্লিয়ার হলো তোমাদের কাছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার এই dy by dx রিলেটেড আমরা মানে ডেরিভেটিভ রিলেটেড কিছু অঙ্ক করব, ফর্মুলা শিখবো, এবং তোমাদের কাছে আমি গ্যারেন্টি দিচ্ছি যে ডেরিভেটিভ জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝালাম dy by dx জিনিসটা কি, অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমি তোমাদেরকে বোঝালাম, কিন্তু এটার এত নলেজও তোমার দরকার লাগবে না। তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অঙ্ক আর ফর্মুলা, জাস্ট এইটুকু, জাস্ট এনাফ। চলো এবার আমি তোমাদেরকে টোটাল জিনিসটা আমি তোমাদেরকে এখানে বোঝাবো, বোঝানোর পর তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। দেখো এবার আমরা এই সাইডটাতে আমরা লিখবো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, হচ্ছে ম্যাথ সলভ। দেখো ভালো করে বুঝবে। দেখো আমরা যখনই কোনো জিনিসের ডেরিভেটিভ করব না বা কোনো জিনিসের ডিফারেন্সিয়েশন করব, এটাকে লিখতে হবে এরকম ভাবে d বাই dx, এই ফরমেশনে লিখতে হবে, এবং যার ডিফারেন্সিয়েশন করব তাকে এরকম ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? আমি কি বললাম ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যার আমরা ডিফারেন্সিয়েশন করব তাকে d বাই dx এই ফরমেশনে লিখবো, এবং যার ডিফারেন্সিয়েশন করব তাকে এই ব্র্যাকেটটার ভেতর ঢুকিয়ে লিখবো। ঠিক আছে, মনে করো আমার ডেরিভেশন করা হচ্ছে, সোমনাথ স্যারের ডেরিভেশন করা হচ্ছে, তাহলে সোমনাথ স্যার এই ভেতরে থাকবে, সোমনাথের ভেতরে থাকবে। বোঝা গেল কি বললাম? ডেরিভেটিভের ভেতরে এই সোমনাথ স্যার থাকবে, যার ডেরিভেটিভ করাবে সে ভেতরে থাকবে। আমার যদি করা হয় আমি ওর ভেতরে থাকবো, তোমার যদি করা হয় তুমি এর ভেতরে থাকবে। ঠিক আছে, d বাই dx এই আকারে লিখবো এবং ব্র্যাকেটের ভেতর এইভাবে লিখবো। বোঝা গেল কি বললাম? এখানে তোমাকে আমি কেন হচ্ছে কি হচ্ছে এত কথা বলার দরকার নেই, যতটুকু তোমার ফিজিক্সের জন্য দরকার আমি ততটুকুই তোমাকে বলছি। এবার মনে করো এখানে একটা তোমাদের মানে ডিফারেন্সিয়েশন একদম ফার্স্ট যেটা বেসিক ফর্মুলা যেটা তোমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, এক নাম্বার ফর্মুলা। x টু দি পাওয়ার n এর যদি ডিফারেন্সিয়েশন করতে দেয়, এটার ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। ভালো করে বুঝে নাও কি বললাম। x টু দি পাওয়ার n এর যদি ডিফারেন্সিয়েশন করতে দেয়, তাহলে এই nটা সামনে আসবে, এই যে nটা এটা সামনে আসবে। দেখো nটা সামনে এসছে, তারপর x যেরকম ছিল সেরকম লিখেছি, তার পাওয়ার n যেরকম ছিল x এর পাওয়ার n সেরকম লিখেছি, খালি মাথায় 1 মাইনাস করব, এইটুকু হচ্ছে কাজ। nটাকে সামনে আনবো, তারপর x এর পাওয়ারে n লিখে তার থেকে 1 মাইনাস করব, এইটুকু হচ্ছে কাজ, আর কিচ্ছু না। তাহলে এই ফর্মুলাটা ওয়াইজ যদি আমরা এখানে একটা অঙ্ক করি, মনে করো এখানে দিয়েছে আমাদের y x টু দি পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করব? খুব ইজি জিনিস, আমরা দুদিকে ডিফারেন্সিয়েশন করব। তো ফার্স্টে y এর ডিফারেন্সিয়েশন করছি বলে আমরা লিখবো d বাই dx, এই y এর ডিফারেন্সিয়েশন করাচ্ছে তাই জন্য ব্র্যাকেটে y, তারপর এটার ডিফারেন্সিয়েশন করব তাই জন্য d বাই dx ব্র্যাকেটের ভেতর x টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবার এই dy বাই dx করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত? dy বাই আসবে হচ্ছে dx। সেম জিনিস করব, এই পাওয়ারে থাকা 5টা সামনে আসবে, 5টা সামনে এলো, x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, অর্থাৎ 5 থেকে মাইনাস 1 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 2, চলো আরেকটা করি। y ইজ ইকাল টু আমি করলাম x টু দি পাওয়ার 11 করলাম, কোনো অসুবিধা নেই। তাহলে দুদিকে ডেরিভেটিভ করব বা দুদিকে ডিফারেন্সিয়েশন করব, dy বাই dx ব্র্যাকেটের ভেতর y, এখানেও তাই করব, d বাই dx ব্র্যাকেটের ভেতর x টু দি পাওয়ার 11। যখনই ডিফারেন্সিয়েশন করছি কি হবে দেখো, 11টা সামনে আসবে, সামনে আসলো, x লিখলাম, 11 পাওয়ার আছে সেটাও লিখলাম, খালি মাথা থেকে 1 মাইনাস করব, এটুকু হচ্ছে কাজ। তাহলে কত হলো? 11 হয়ে গেল, x টু দি পাওয়ার 11 মাইনাস 1 মানে 10 হয়ে যাবে, x টু দি পাওয়ার 10, 11 থেকে 1 এর বিয়োগ মানে একটা বাচ্চা বলে দেবে 10 হবে। তাহলে এটা হয়ে গেল ডিফারেন্সিয়েশন। আর ডান মানে বাঁ হাতে যেটা লিখবো dy বাই dx, বাঁ হাতে লিখবো dy বাই হচ্ছে dx। চলো আর একটা জিনিসের করি এই সাইডে। ধরো 3 নাম্বার ম্যাথ করছি। ধরো এখানে দিয়েছে আমাদেরকে দিয়েছে হচ্ছে y ইজ ইকাল টু t টু দি পাওয়ার 7 দিয়েছে, এরকম দিয়েছে, t টু দি পাওয়ার 7 দিয়েছে। এবার কি করে করব? এবার কি dy বাই dx করব? না, ভুল হয়ে যাবে, dy বাই dx করব না। আমি দেখবো এখানে ভ্যারিয়েবল কি আছে, যেটা থাকবে নিচে সেটাকে আসতে হবে। তার মানে এবার আমরা যে ডিফারেন্সিয়েশনটা করব সেটা আমরা d বাই dt করব, d বাই dt, এখানে y থাকবে,
এখানেও তাই করব, d/dt, তলায় dt আসবে কারণ এখানে t আছে, তাহলে এখানে t⁻7 হবে। তাহলে দেখো এটা হবে dy/dt, তাহলে এখানে হয়ে গেল উপরে dy/dt, আর এখানে হলো 7টা সামনে এলো, ঠিক আছে, তারপর t এর পাওয়ারে 7 থেকে 1 বিয়োগ হবে, 7 - 1, অর্থাৎ কত হয়ে যাবে 7t⁻, 7 - 1 মানে 6, তাহলে 7t⁻6 হয়ে যাবে। চলো আর একটা অঙ্ক দেখি, 4 নাম্বার ধরো দিয়েছে y t⁻100 দিয়ে দিয়েছে, মনে করো 100 দিয়ে দিয়েছে, তো কি অসুবিধা আছে ভাই, দুদিকে ডিফারেন্সিয়েশন করব, dy বাই হচ্ছে dt, একবারে করে দিলাম, এখানে করলাম হচ্ছে d/dt ব্র্যাকেটের ভেতর t⁻100, ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 100টা সামনে আসবে, ঠিক আছে, তারপর t থাকবে, তারপর পাওয়ারে কি হবে 100ই থাকবে কিন্তু তার থেকে 1 বিয়োগ হবে, মানে কত হয়ে যাবে 100 থেকে 1 বিয়োগ হলে 99 হয়ে যাবে, ডাইরেক্ট 99 লিখবো, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট 99 লিখলাম। বোঝা গেল কি বললাম, 100টা সামনে আসলো t এর পাওয়ারে 100 থেকে 1 বিয়োগ হলো, তাহলে 100 থেকে 1 বিয়োগ মানে t এর পাওয়ারে 99 হলো, একবারে করে দেবো। এবার আস্তে আস্তে শিখে গেছি আমরা, 4টে অঙ্ক করেছি, ঠিক আছে। চলো 5 নাম্বার অঙ্ক করি। ধরো 5 নাম্বার অঙ্ক করলাম, এখানে y দেওয়া আছে p⁻12 এরকম দেওয়া আছে, এবার p আছে যখন, তাহলে এবার dy/dp করব, আর এখানে লিখবো d/dp, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে p⁻12 থাকবে, ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 12টা সামনে আসবে, তারপরে p এর পাওয়ারে কি হবে 12 থেকে 1 কমে যাবে, মানে 11 হয়ে যাবে, একবারে করে দেবো। এবার আস্তে আস্তে শিখে যাচ্ছি, এবার আমরা স্পিডে করব। 6 নাম্বার ধরো দিয়েছে y p⁻20 দিয়েছে, তাহলে কি করব dy/dp এই সাইডে করলাম, আর এই সাইডে করব d/dp ব্র্যাকেটের ভেতর p এর পাওয়ারে 20, ঠিক আছে, কি হবে 20টা সামনে আসবে, ঠিক আছে, p এর পাওয়ারে 20 থেকে 1 কমে যাবে, অর্থাৎ 19 হয়ে যাবে, 1 কমে যাচ্ছে, দেখো 12 ছিল 11 হয়ে গেছে, 20 ছিল 19 হয়ে গেছে, জাস্ট 1 কমবে, এই যে বলেছি না n থেকে 1 বিয়োগ হবে, এইটুকু হচ্ছে কাজ। চলো এবার দেখি, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো এটা কি হবে, ঠিক আছে। y রয়েছে x⁻, মনে করো রয়েছে হচ্ছে 16 রয়েছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে একটুখানি জানাও তো, ঠিক আছে, এটা তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক, এটা আমাদেরকে জানাবে, ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে জানাবে, ঠিক আছে। 6টা অঙ্ক আমি করলাম, মনে মোটামুটি একটা ছোট ছোট অঙ্ক করলাম। এবার 2 নাম্বার ধরো এরকম জিনিস থাকলো d/dx, ঠিক আছে, এবার ডেরিভেটিভ তোমাকে করতে হচ্ছে কোনো কনস্ট্যান্ট নাম্বারের বা কোনো একটা ধ্রুবক সংখ্যার, ঠিক আছে, কোনো একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করতে হচ্ছে, তো ধ্রুবক সংখ্যার যদি ডেরিভেটিভ করা হয় উত্তর আসে 0, এটা মনে রাখবে, ঠিক আছে। কি বললাম, কোনো ধ্রুবক সংখ্যার যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে তার উত্তর আসবে 0, কিন্তু এখানে একটা কথা বলার আছে, এই কথাটাই লোকে ভুল করে, যতই আমি বলি না কেন 100 বার বললেও ভুল করবে। ডিফারেন্সিয়েশন করবার সময় একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার উত্তর 0 যেরকম আসে, সেরকম কোনো একটা ধ্রুবক সংখ্যা যদি কোনো একটা ভ্যারিয়েবলের সাথে গুণ আকারে থাকে, ভ্যারিয়েবলের সাথে যখন গুণ আকারে থাকে তখন ধ্রুবক সংখ্যাটা বাইরে বেরিয়ে আসে আর ভ্যারিয়েবলটার ডেরিভেটিভ হয়ে যায়। কি হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ধরো তোমরা বিপদে পড়েছো, ঠিক আছে, বিপদে পড়েছো, কে পড়েছো, তুমি পড়েছো, ঠিক আছে, আর কে পড়েছো, অ্যান্ড তোমার হচ্ছে বান্ধবী পড়েছে, ঠিক আছে, তোমার বান্ধবী পড়েছে, ঠিক আছে, তুমি আর তোমার বান্ধবী দুজনে মিলে বিপদে পড়েছো, ঠিক আছে। কি হয়েছে না, কেউ তোমার বাবা দেখে নিয়েছে, তোমার মা দেখে নিয়েছে, কেউ একজন দেখে নিয়েছে, কি করবে তখন তুমি, কি করবে যখন বিপদে পড়বে, তুমি মনে করো একটা ধ্রুবক সংখ্যা, তুমি কি করবে, তুমি এই বিপদের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসবে, তুমি বাইরে বেরিয়ে আসলে, ঠিক আছে, বিপদ কার হয়ে গেল ভাই, বিপদ কার হয়ে গেল, বিপদ হয়ে গেল হচ্ছে তোমার ভেতরে যে থাকলো বান্ধবী, তার বিপদ হয়ে গেল, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, তুমি আর বান্ধবী দুজনে বিপদে পড়েছো একসাথে, তাহলে কে বাইরে বেরিয়ে আসবে, তুমি বাইরে বেরিয়ে আসলে, যেই রেখেছো ভাই তুমি আর বান্ধবী দুজনে ছিলে বিপদে পড়েছো, তাহলে তুমি কি করলে বিপদ দেখে বাইরে পালিয়ে এসছো, আর তোমার বান্ধবী কি হয়েছে বিপদের মধ্যে পড়ে কেস খেয়ে গেছে। কিন্তু যদি তুমি একা বিপদে পড়তে তখন কাকে কেস খাওয়াতে, তখন তো তোমাকে নিজে কেস খেতে হতো। কি বললাম বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে হবে তোমাদেরকে ভালো করে। ধরো তুমি কোথাও গেছো, তুমি বিপদে পড়েছো, তোমার মা বলেছে যেতে না, তুমি জোর করে গেছো, এবার ওই সময় তুমি একটা কোনো একটা জায়গাতে ধরো একটা মেয়েদের স্কুলের সামনে তুমি দাঁড়িয়ে আছো, সাপোজ, বোঝার চেষ্টা করো, সে অনেকে ভাবছে ভাই স্যারের কি অভিজ্ঞতা আছে নাকি, কি বললাম বুঝতে পারলে, মনে করো তোমার মা তোমাকে বারণ করেছে স্কুলে ফুলে যেতে না, ঠিক আছে, কোন স্কুলে যেতে না, মেয়েদের স্কুলের সামনে যেতে না, তুমি গেছো কোনো মেয়েদের স্কুলের সামনে, এবার ওই সময় তোমার বাবা আসছে, তাহলে বাবা যদি ওই মেয়েদের স্কুলের সামনে দিয়ে আসে তাহলে তুমি নিশ্চয়ই বিপদে আছো, তাহলে তুমি রয়েছো বিপদে, ঠিক আছে, স্কুল তখনও ছুটি হয়নি, তুমি রয়েছো, তাহলে বিপদরা কাকে সামলাবে, কে বিপদরা সামলাবে, এক্ষেত্রে তোমাকেই সামলাতে হবে বিপদরা, ঠিক আছে। তাহলে তুমি ডেরিভেটিভ হয়ে, মানে তোমার বিপদ হয়ে তুমি 0 হয়ে যাবে, তুমি ডেরিভেটিভ হয়ে 0 হয়ে যাবে,
কিন্তু তোমার সাথে যদি তোমার বান্ধবী থাকে, তুমি আর তোমার বান্ধবী বিপদে পড়ে গেছো, কোনো একটা জায়গাতে দেখা হয়েছে, ঠিক আছে, তখন যখনই দেখবে সামনে দিয়ে কেউ আসছে, ওকে ফেলে রেখে তুমি পালাতে পারলে, ধরো ওকে তুমি ফেলে রেখে তুমি পালিয়ে গেলে, তাহলে একজন বেঁচে গেল, বিপদে পড়ে একজন বেঁচে গেল, অপরজন কেস খেয়ে গেল, ঠিক আছে, একজন বেঁচে গেল, অপরজন কেস খেয়ে গেল। এটাই এই সেম জিনিস হয় ডেরিভেটিভের ক্ষেত্রে, সেম জিনিস হয়। কি হয়, ধরো ডি বাই ডিএক্স রয়েছে, এখানে রয়েছে 5x², ঠিক আছে, 5 সংখ্যাটা হচ্ছে তুমি, মানে হচ্ছে ধ্রুবক সংখ্যা, এর ডেরিভেটিভ হবে না, এ বাইরে বেরিয়ে যাবে। এই ডি বাই ডিএক্সটা হচ্ছে বিপদ, এই ডি বাই ডিএক্সটা হচ্ছে বিপদ, ঠিক আছে, তুমিটা হচ্ছে এই 5, বান্ধবীটা হচ্ছে x², তাহলে 5 এর ডিফারেন্সিয়েশন হবে না, ওটা ধ্রুবক সংখ্যা, ও বাইরে বেরিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? 5টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 5 বাইরে বেরিয়ে গেল, ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স কার হবে ভাই? এই x² এর ডিফারেন্সিয়েশন হবে। হলে কি হবে, স্কোয়ারের যখন ডিফারেন্সিয়েশন হবে nx⁻n−1 ফর্মুলা, অর্থাৎ দুইটা সামনে আসবে, ইনটু দিয়ে 2 হলো, তারপর x⁻2−1 হলো, অর্থাৎ 10x⁻1 হয়ে গেল, বা 10x বলতে পারো, এইটা হয়ে গেল। ক্লিয়ার হলো তোমার কাছে? কি বলতে চাইছি ভালো করে বোঝো, যখন ধ্রুবক সংখ্যা কোন একটা নাম্বারের সাথে গুণে থাকবে, তখন ধ্রুবক সংখ্যাটা বাইরে বেরিয়ে আসে, বাকি পার্টটার ডিফারেন্সিয়েশন হয়, বাকি পার্টটার ডিফারেন্সিয়েশন হয়। এই যেমন 5টা বাইরে বেরিয়ে গেছে, x² এর ডিফারেন্সিয়েশন হয়েছে। কিন্তু ধরো এরকম ঘটনা ঘটতো যে ডি বাই ডিএক্স আছে, ঠিক আছে, 5 একা রয়েছে, বিপদ, এটা হচ্ছে ডি বাই ডিএক্স, তুমি হচ্ছে 5, ডিফারেন্সিয়েশন হচ্ছে, কি হবে? 0 হয়ে যাবে উত্তর, একাই মরবে, একা পড়ে গেছো না বিপদে, তাহলে তুমি একাই মরবে। বোঝা গেল কি বললাম? তাহলে যখন 5, 4, 2, 3 এরকম কোনো একটা যে কোনো নাম্বার, এই নাম্বারগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা বলে জানি, তাহলে কোনো ধ্রুবক সংখ্যা যদি তার যদি ডিফারেন্সিয়েশন হয়, তাহলে সে 0 হয়ে যায়। কিন্তু সেই ধ্রুবক সংখ্যাটা যদি কোনো একটা নাম্বারের সাথে গুণ আকারে থাকে, তাহলে ধ্রুবক সংখ্যাটা বাইরে বেরিয়ে আসবে, বাকি নাম্বারের ডিফারেন্সিয়েশন হবে। ক্লিয়ার হলো কি বললাম? বোঝা গেল এতটা অবধি? চলো এবার একটুখানি আরো কয়েকটা কোশ্চেন করা যাক, বোঝা যাবে। তাহলে এটা মনে করো 7 নাম্বার কোশ্চেন হলো, আর এটা হচ্ছে তোমার 8 নাম্বার কোশ্চেন হলো। চলো আরো কোশ্চেন করবো, মানে ডিফারেন্সিয়েশন ক্লিয়ার করে দেবো একদম। ধরো y এরকম রয়েছে, 7x⁻10 রয়েছে, তাহলে কি হবে? দুপাশে ডিফারেন্সিয়েশন করবো, dy বাই হচ্ছে dx, এখানেও তাই হবে, d বাই dx, ব্র্যাকেটের ভেতর 7x⁻10, এই হলো। এবার কি হবে দেখো, 7টা হচ্ছে ধ্রুবক সংখ্যা, x⁻10টা হচ্ছে একটা নর্মাল সংখ্যা, তাহলে দেখো 7 হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা গুণে রয়েছে x⁻10 এর সাথে। তাহলে আমি কি বলেছি, কোনো ধ্রুবক সংখ্যা যদি x এর সাথে বা কোনো ভ্যারিয়েবলের সাথে গুণে থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশন হয় না, সে বাইরে বেরিয়ে আসে। তাহলে 7টাকে আগে বাইরে বার করে দাও, সবার আগে 7 বাইরে বেরিয়ে গেল। তারপর ডিফারেন্সিয়েশন কার হবে? d বাই dx হবে হচ্ছে এই x⁻10 এর ডিফারেন্সিয়েশন হবে। যদি x⁻10 এর ডিফারেন্সিয়েশন নর্মাল আমরা ফর্মুলা জানি, 7টা 7ই থাকবে, ইনটু দিয়ে 10টা সামনে আসবে, তারপর x⁻10−1 হবে, মানে 9 হয়ে যাবে একবারে। আমি বুঝতে পারলে তো? এই যে n−1 হবে, মানে 10 থেকে 1 এর বিয়োগ হবে, তাহলে 9 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 7 × 10 = 70 হলো, ঠিক আছে, আর x⁻9 হলো। চলো আর একটা কোশ্চেন দেখা যাক, 10 নম্বর কোশ্চেন। তাহলে এরকম আছে, y এখানে রয়েছে হচ্ছে মনে করো 100, x⁻101 রয়েছে, 101 রয়েছে, ঠিক আছে। তাহলে কি করবে? দুপাশে ডেরিভেটিভ করছি, তাহলে dy বাই dx করলাম, এখানে d বাই dx লিখে ব্র্যাকেটের ভেতর 100 x⁻101 করলাম। এবার কি হবে? 100টা x⁻101 এর সাথে গুণ আকারে আছে, ধ্রুবক সংখ্যা কোনো একটা নাম্বারের সাথে গুণ আকারে আছে, তাহলে সবার আগে ধ্রুবক সংখ্যাটাকে বাইরে বার করে দিতে হবে, তার মানে 100টাকে বাইরে বার করে দিলাম। এবার বাকি পার্টের ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ d বাই dx ব্র্যাকেটের ভেতর x⁻101, এটা ডিফারেন্সিয়েশন হবে। কি হবে দেখো, 100টা যেরকম আছে সেরকম 100 থাকবে, 101টা সামনে আসবে, ইনটু 101 হলো, x এর পাওয়ারে কি হবে? 101 থেকে 1 এর মাইনাস হবে, 101 থেকে 1 এর মাইনাস হবে, তার মানে x⁻100 হয়ে যাবে। এবার এটা গুণ করে দেখে নেবে, 101 এর সাথে 100 যা হবে তাই, আর x⁻100, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল কি বললাম? তো এইভাবে হচ্ছে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো তোমাদের জন্য আরেকটা আমি মানে হোমওয়ার্ক রেখে দিচ্ছি এখানটাতে, এই হোমওয়ার্কটা তোমরা আমাকে করে দেখাবে। ধরো y রয়েছে আমাদের, ধরো এরকম রয়েছে 8p⁻16 রয়েছে এরকম, তাহলে কি করবে? সেম কাজ হবে, dy বাই dp করবে। এবার dy বাই dp করবে, এখানে x ছিল বলে আমরা dx নিয়েছিলাম,
যদি পি থাকে তখন কিন্তু ডিপি নিতে হবে, মাথায় রাখবে, ঠিক আছে? সেই হিসাবে ডেরিভেটিভ করবে। 8টা তো বিপদে পড়ে ধ্রুবক সংখ্যায় তো এর সাথে গুণে আছে, বাইরে বেরিয়ে যাবে, বাকি পার্টের ডিফারেন্সিয়েশন হবে। ধরো তোমার এরকম কোন একটা নাম্বারের ডিফারেন্সিয়েশন হচ্ছে, তোমাকে ধরো দেখো কোয়েশ্চেন থাকবে সবসময় যে 7, 5, 2 এগুলোই যে কনস্ট্যান্ট নাম্বার বা ধ্রুবক নাম্বার তা কিন্তু নয়। কোয়েশ্চেনে এরকমও নাম্বার থাকবে যেগুলো হচ্ছে এ বি সি ডি, এরকম নাম্বারেরও তোমাদের কি হতে হবে, এরকম নাম্বারেরও হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন অনেক সময় হবে, ঠিক আছে? এবং প্রশ্নতে উল্লেখ করে দেবে যে এ বি সি ডি হচ্ছে ধ্রুবক। মনে করো 11 নম্বর কোয়েশ্চেন এরকম দিয়েছে y = a⁵ দেওয়া আছে। তাহলে যদি প্রশ্নতে বলে দেয়, যদি উল্লেখ করে দেয় যে ধ্রুবক, কে ধ্রুবক, এটা যদি ধ্রুবক, এটা যদি উল্লেখ করে দেয় তখন এটাকে আমরা ধ্রুবক হিসাবে ট্রিট করব। তখন আমরা নর্মালি যেরকম dy/dx যেরকম করি সেরকমই করব, d/dx যেরকম আছে সেরকমই করব। এখানে a⁵ একা আছে, এখানে দেখো এর সাথে কেউ গুণে নেই, কোনো ভ্যারিয়েবল নাম্বার গুণে নেই। এবার a⁵ একা রয়েছে, তাহলে এবার কিন্তু আর এই ফর্মুলা ইউজ হবে না, nx⁻n−1 কিন্তু আর ইউজই হবে না। কোশ্চেনে আমি বলে দিয়েছি d/dxটা যদি করা হয় কোনো ধ্রুবক সংখ্যার যদি করা হয়, তাহলে সেই ধ্রুবক সংখ্যাটার ডেরিভেটিভ করলে উত্তর ডাইরেক্ট 0 চলে আসে। আমাকে প্রশ্নতে বলে দেওয়া আছে এটা হচ্ছে ধ্রুবক। আমি কি বলছি ভালো করে কথাটা শোনো, যদি প্রশ্নতে বলে দেওয়া থাকে যে এটা ধ্রুবক বা বিটা ধ্রুবক বা সিটা ধ্রুবক, বেশিরভাগ ক্ষেত্রে বলেই দেওয়া থাকে, এবিসি যদি ধ্রুবক বলে দেওয়া থাকে, তাহলে এর পাওয়ারে 5 থাক কি 500 থাক 5000 থাক 5 লাখ থাক কিচ্ছু থাক আমার দেখার দরকার নেই। আমি জানি যে ডেরিভেটিভ যদি আমাদের কোনো একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করায় উত্তর 0 আসে, তো আমি চোখ বন্ধ করবো 0 বসাবো। বোঝা গেল? চলো আর একটা দেখাই, 12 নাম্বার। ধরো এরকম দেখালো y = p⁸ রয়েছে, ঠিক আছে? প্রশ্নতে কিন্তু বলে দিচ্ছে যে যেখানে p হচ্ছে কোনো একটা ধ্রুবক সংখ্যা, এরকম যদি বলে দেওয়া থাকে তখন আমি কি করব, এটাকে dy/dx তখন লিখবো, আর এটাকে তখন আমি লিখবো d/dx, ঠিক আছে? p⁸, আমার p⁸ গোটাটা ধ্রুবক নাম্বার, তো গোটা ধ্রুবক নাম্বারের ডেরিভেটিভ 0 হবে, এই ফর্মুলা ইউজ হবে না, nx⁻n−1 এটা কিন্তু ইউজই হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। ক্লিয়ার হলো তোমাদের কাছে? সেম টু সেম ভাবে ধরো 13 নাম্বার কোশ্চেন আর একটা দিলাম। মনে করো এখানে দিয়েছে y = 10 দেওয়া আছে, 10 এর ডেরিভেটিভ, তাহলে dy/dx, ঠিক আছে? এখানে d/dx, এখানে 10 পড়ে গেছে ব্র্যাকেটের ভেতরে, উত্তর 0 আসবে। 10 হচ্ছে কোনো একটা ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার যার ডেরিভেটিভ 0 হয়। কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ, কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয়। এটা আজকে থেকে মাথায় রাখো, বহুবার কাজে লাগবে, 100 বার কাজে লাগবে। এদেরকে ফিজিক্স ক্লাসে ডেকে নেবো ভাবছি, রোজ দিন ডাকাডাকি করে, ঠিক আছে? একদিন এসে সামনে বসিয়ে ক্লাস করাতে হবে, মহা ঝামেলা করে দেয়। ভিডিওতে অনেকে বলবে স্যার সাউন্ড শোনা যাচ্ছে, আরে ভাই কি করবো আমি, ঠিক আছে? ক্লাস না নিলেও তো আমি আর কতক্ষণ বা ক্লাস অফ করে বসে থাকবো। তাহলে d/dx যদি কোনো ধ্রুবক সংখ্যার করা হয় তাহলে তার উত্তর 0 আসে। যেমন 10 এর ডেরিভেটিভ করে উত্তর এসছে 0। তাহলে কি বললাম, কোনো নাম্বারের যদি ডেরিভেটিভ করা হয়, যদি কোনো নাম্বার বা কোনো ধ্রুবক সংখ্যার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে তার উত্তর 0 আসে। সেই জন্য এটার উত্তর কত এসছে? 0 এসছে। বোঝা গেল কি বলেছি? এত অবধি ক্লিয়ার তোমাদের কাছে? চলো এবার আরেকটুখানি অঙ্কগুলোকে দেখা যাক। দেখো এবার আমরা যদি কিছু ত্রিকোণমিতিক ফাংশনের যদি ডেরিভেটিভ দেখি, এগুলোর ফর্মুলা যদি জানার চেষ্টা করি, তাহলে sin x এর যে ডেরিভেটিভ সেটার উত্তর আসে হচ্ছে cos x। cos x এর ডেরিভেটিভ করলে উত্তর আসে -sin x। sec x এর ডেরিভেটিভ উত্তর আসে হচ্ছে sec x tan x, ঠিক আছে? আচ্ছা, তারপরে cosec x এর ডেরিভেটিভ করলে উত্তর আসবে -cosec x cot x, ঠিক আছে? আর দুটো ডিফারেন্সিয়েশন লেখা হয়নি, d/dx একটা হচ্ছে tan x আর একটা হচ্ছে তোমার d/dx ব্র্যাকেটের ভেতর হচ্ছে cot x, ঠিক আছে? cot x এইটা যদি লেখা হয়নি দেখে নাও, এটা 8 নাম্বার। তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন করলে উত্তর আসবে sec স্কোয়ার x, আর cot x এর ডিফারেন্সিয়েশন করলে উত্তর আসবে হচ্ছে cosec স্কোয়ার x। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? sin x এর ডিফারেন্সিয়েশন cos x এরটা sin x, sec x এরটা sec x tan x হবে, cosec x টা cosec x cot x হবে, tan x এরটা sec স্কয়ার x হবে, cot x এরটা -cosec স্কয়ার x হবে। বোঝা গেল কি বলেছি? একটুখানি ভালো করে শুনবে, এখানে একটা শর্টকাট ট্রিক্স বলবে, একটুখানি মন দিয়ে শুনবে। যাদের অক্ষর c দ্বারা শুরু, যেমন cos x, যেমন cosec x এর c দ্বারা শুরু, cot x এর যেরকম c দ্বারা শুরু, এই যাদের অক্ষরগুলো c c c, এই c দ্বারা যাদের অক্ষর শুরু তাদের প্রত্যেকের অ্যান্সারটা মাইনাসে আসবে। এই যে মাইনাসে এসছে, এই যে মাইনাসে এসছে, দেখে নাও। যাদের অক্ষরগুলো c দ্বারা শুরু তাদের যে উত্তরটা সেটা মাইনাসে আসবে। এটা মনে রাখলে তোমাদের এই 6টা ফর্মুলা আরামসে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? sin x এর ডেরিভেটিভ cos x এরটা -sin x, sec x এরটা sec x tan x, cosec x এরটা -cosec x cot x, tan x এরটা sec স্কয়ার x, আর cot x এরটা -cosec স্কয়ার x। একটুখানি ভালো করে লক্ষ্য করো, যাদের অক্ষরটা c দ্বারা শুরু, এটা তাদের প্রত্যেকের উত্তর মাইনাসে এসছে, প্রত্যেকটার উত্তর মাইনাসে এসছে। বোঝা গেল কি বললাম? আশা করি ফর্মুলাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এইখানটাতে আমি কিছু
মানে ডিফারেন্সিয়েশন করব, তবে সেটা চেন রুল টাইপের ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, একটুখানি মন দিয়ে শুনবে, এই জায়গাটাতেই ছেলেমেয়েরা ভুল করে বসে। ঠিক আছে, একটুখানি মন দিয়ে শুনলে আর ভুলটা হবে না। দেখো এই জায়গাটা ভালো করে বোঝো। মনে করো তোমার কাছে একটা ডিফারেন্সিয়েশন এরকম করতে দিয়েছে, ওয়াই ইজ ইকাল টু সাইন ব্র্যাকেটের ভেতর দিয়েছে এক্স এর স্কোয়ার। তুমি এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন কি করে করবে? দেখো দু সাইডে ডি বাই ডিএক্স নিলে, এখানেও তুমি ডি বাই ডিএক্স নিলে, এখানে তোমার সাইন ব্র্যাকেটের ভেতর এক্স স্কোয়ার থাকলো, যেরকম আছে সেরকম করলাম। দেখো সরি, এখানে ওয়াই লেখা হয়নি, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের ফাংশনের যখন তুমি ডিফারেন্সিয়েশন করবে, এটা যেরকম ডিওয়াই বাই ডিএক্স আছে সেরকম তো ডিওয়াই বাই ডিএক্স থাকলো। দেখো আমরা সাইন এক্সের যে ডেরিভেটিভ, ঠিক আছে, এক্স স্কোয়ারটাকে মনে মনে তোমরা সাইন এক্স ভাবো, তো সাইন এক্সের যে ডেরিভেটিভ সেটা কি হয়? কস এক্স হয়। তো আমরা এখানে চোখ বন্ধ করে আগে কস এক্স লিখবো, এতটা পর্যন্ত ছেড়ে দিয়ে লোকেরা চলে আসে, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। দেখো ভালো করে বুঝবে, এখানে এক্স স্কোয়ার ছিল বলে কস এক্স এর মাথায় এক্স স্কোয়ার লিখেছি, যেমন এখানে সাইন এক্স ছিল তাই জন্য কস এক্স লিখেছি, এখানে সাইন এক্স স্কোয়ার আছে তাই জন্য কস এক্স স্কোয়ার লিখবো। যদি এখানে থিটা থাকতো তাহলে এখানে থিটা লিখতাম, এই হচ্ছে কাজ। তাহলে এইখানটাতে কিন্তু ছেড়ে দিলে হবে না, এইখানটাতেই হবে চেন রুলের অ্যাপ্লাই। কি হবে দেখো ভালো করে বুঝবে, এক নাম্বার হচ্ছে সাইন এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ হলো তখন কস এক্স স্কোয়ার হলো, তারপরে আবার এই ভেতরের এক্স স্কোয়ারের পার্টটারও ডেরিভেটিভ হবে, মানে এবার আসবে ডি বাই ডিএক্স ব্র্যাকেটের ভেতর এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ করবে এটা কস এক্স স্কোয়ার থাকবে, তারপরে এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ করবে উত্তর আসবে হচ্ছে 2x। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, তোমরা এতক্ষণে বুঝে গেছো। 2টা সামনে আসবে আর এক্স এর পাওয়ারে 2 থেকে 1 এর বিয়োগ হবে, মানে 2x হবে। বোঝাই গেল এতটা অবধি? আচ্ছা চলো দেখো আর একটা ফাংশন করা যাক। তোমাদের কাছে হয়তো এটা ভয় পেয়ে যাচ্ছ তোমরা অনেকেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ধরো ওয়াই ইজ ইকাল টু দিয়েছে তোমাদের কাছে সেক ব্র্যাকেটের মধ্যে দিয়েছে এক্স কিউব, এরম দেওয়া আছে। ভয় পাবে না কিন্তু, একদম ভয় পাবে না। দেখো এখানে কি করতে হবে, নর্মালি যেমন আমরা ডেরিভেটিভ করেছি সেরকমই ডেরিভেটিভ করব, কোনো চিন্তা করার দরকার নেই। আমরা দু সাইডে ডিওয়াই বাই ডিএক্স যেরকম আছে সেরকম করলাম, এখানে ডি বাই ডিএক্স লিখলাম, ব্র্যাকেটের ভেতর যেরকম সেক এক্স এর কিউব আছে সেরকম লিখলাম। ঠিক আছে, এবার দেখো এই সাইডে তো ডিওয়াই বাই ডিএক্স হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সেক এক্স এর যে ডেরিভেটিভ সেটা আমরা দেখেছি সেক এক্স হয় মানে সেক এক্স কিউব হবে, তারপর ট্যান এক্স হয় মানে ট্যান এক্স কিউব হবে। ঠিক আছে, এটা ফর্মুলা, সেক এক্স ট্যান এক্স, এটা ফর্মুলা, এত অবধি হলো। তারপরে আমরা করব এক্স কিউবের ডেরিভেটিভ, সেটা তোমরা চাইলে এরকম ডি বাই ডিএক্স লিখে, এখানে ধরো ডি বাই ডিএক্স লিখে ফের এক্স কিউব দিয়েও করতে পারো বা ডাইরেক্ট করে দিতে পারো। তাহলে এটা হলো সেক এক্স কিউব, ঠিক আছে, ট্যান এক্স কিউব, ঠিক আছে, আর এই এক্স কিউবের ডেরিভেটিভ করলে এটা আসবে 3x স্কোয়ার, এটা আসবে 3x স্কোয়ার। নিজেরা করে দেখো, তিনটা সামনে আসবে, এক্স এর পাওয়ারে 3 থেকে 1 এর বিয়োগ হবে, মানে এক্স স্কোয়ার চলে আসবে, আলটিমেটলি এক্স স্কোয়ার চলে আসবে। বোঝা গেল কি বললাম? চলো আর একটু কঠিন ফাংশন করা যাক। দেখো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম ভয় পাবে না। ঠিক আছে, একদম ইজি ফাংশন। ঠিক আছে, ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই ভয় পাওয়ার মতো। আমি কঠিন ফাংশন দেবো, তাতে অসুবিধা কি আছে? তোমাকে এই দেখো ধরো এরকম দিয়েছে, ওয়াই ইজ ইকাল টু তোমাকে দেওয়া আছে হয়তো মনে করো ট্যান এক্স এর স্কোয়ার দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো ভয় পাওয়ার কি আছে? ডিওয়াই বাই ডিএক্স করবো, ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স করবো। করার পর কি হবে দেখো, ট্যান এক্স স্কোয়ারকে জন্য আমরা ডি বাই ডিএক্স, আর এখানে এরকম ট্যান এক্স স্কোয়ার লিখলাম। এবার তুমি জানো ট্যান এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স হয়। তাহলে সবার আগে সেক স্কোয়ার লিখবো, এক্স হয়, যদি এখানে এক্স থাকে তাহলে এখানে এক্স হয়, কিন্তু এখানে ভাই এক্স স্কোয়ার আছে তাহলে এখানেও এক্স এর স্কোয়ার হবে, এইটা ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে করব। তারপর কার ডেরিভেটিভ হবে? এই এক্স স্কোয়ারের পার্টটার ডেরিভেটিভ হবে, যেটা করলে কত হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2টা সামনে আসবে, 2টা সামনে আসবে, আর এক্স এর পাওয়ারে 2 থেকে 1 এর বিয়োগ হবে, মানে এক্স টু দি পাওয়ার 1 হবে। বোঝা গেল নিশ্চয়ই? এক্স টু দি পাওয়ার 1 হবে, 2 থেকে 1 এর বিয়োগ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 1 হবে। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম লিখতে পারো 2x সেক এক্স স্কোয়ার, এটা হতে পারে, এরকম লেখা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা দেখো, আমি এবার একটু নর্মাল ফাংশনগুলোর আর একটা ডেরিভেটিভ করি, তারপর আমরা আবার এই ডেরিভেটিভে ফিরছি। মনে করো এখানে রয়েছে 5x কিউব, ঠিক আছে, মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে, প্লাস মনে করো 7/x, এরকম রয়েছে। তো এরকম ডেরিভেটিভ থাকলে কি তোমরা ভয় পেয়ে যাবে? একদমই ভয় পাবে না। আগে এটাকে একটুখানি সুন্দর করে সাজাও। দেখো 7/x এরকম টাইপের ডেরিভেটিভ কিন্তু তোমরা শেখোনি, বাই আকারের। তো ভয় পাওয়ার কিছু নেই, ওয়াইটাকে ওয়াই রাখো, 5x কিউবটাকে 5x কিউব রাখো, 3x স্কোয়ারটাকে 3x স্কোয়ার রাখো, প্লাস দিয়ে 7টাকে 7 লেখো। এবার দেখো এক্স এর পাওয়ারে এখানে কিছু নেই, মানে কিন্তু এখানে অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে এক্স এর পাওয়ারে 1 আছে। এক্স এর পাওয়ারে কিছু নেই মানে এখানে বুঝতে হবে 1 আছে। তো এক্স টু দি পাওয়ার 1টাকে যেই ওপরে তুলবো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এইটুকু নিশ্চয়ই সূচকের অঙ্ক তোমরা নিশ্চয়ই জানো,
যে ধরো এখানে রইল 1/x², এক্স স্কোয়ারটাকে যখনই উপরে তোলা হবে এটা x⁻² হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, ধরো এরকম রয়েছে 1/x⁻৫, যেই ওপরে তুলবে এটা x⁻+5 হয়ে যাবে। এখানে যদি মাইনাস থাকে ওটা প্লাস হয়ে যায়, এখানে যদি প্লাস থাকে ওটা উপরে উঠলে মাইনাস হয়ে যায়, এটুকু মাথায় রাখবে। সেম টু সেম ভাবে 7/x⁻1 ছিল, যেই ওপরে তোলা হয়েছে x এর পাওয়ারে -1 হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? এবার দু সাইডে ডেরিভেটিভ করো, তাহলে dy বাই হচ্ছে dx, যেই করব এখানে d/dx ব্র্যাকেটের ভেতর কত থাকবে, ফার্স্টে 5x³ এর ডেরিভেটিভ হবে, মাইনাস আছে এখানে, মাইনাস চিহ্ন দিয়ে ফের d/dx 3x² এর ডেরিভেটিভ হবে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে 7x⁻⁻ আছে, তাহলে d/dx 7x⁻⁻1 এর ডেরিভেটিভ হবে। এই হলো ডেরিভেটিভ। তা ডেরিভেটিভ করলে ভয়ের কিছু নেই। আমি তোমাদেরকে বলেছি 5 যখন x³ এর সাথে গুণে থাকবে, অর্থাৎ কোনো একটা ধ্রুবক সংখ্যা যখন একটা কোনো নাম্বারের সাথে গুণে থাকবে, প্রথমে 5টা বাইরে বেরিয়ে যাবে, যেহেতু একটা ধ্রুবক সংখ্যা এই বাইরে বেরিয়ে যাবে, তাহলে 5টা বাইরে বেরিয়ে গেল, x³ এর ডেরিভেটিভ হবে, x³ এর ডেরিভেটিভ, তাহলে কি বললাম 3টা সামনে আসবে ইন্টু 3, তাহলে x এর পাওয়ারে 3 থেকে 1 বিয়োগ হবে, মানে x² হয়ে যাবে। 3 থেকে 1 বিয়োগ জাস্ট 1 কমিয়ে লিখে দেবে, আর কিছু না। এটার ক্ষেত্রে সেম হবে, দেখো ডেরিভেটিভ হচ্ছে 3x² এর, তো 3টা তো x² এর সাথে গুণে আছে, 3টা ধ্রুবক সংখ্যা, কোনো ধ্রুবক সংখ্যা যদি কোনো মানে কোনো একটা ভ্যারিয়েবলের সাথে গুণে থাকে তাহলে 3টাকে বাইরে বেরিয়ে আসবে, 3টা বাইরে বেরিয়ে আসলো, এখানে মাইনাসে মাইনাস দিলাম, এই মাইনাসটা এখানে দিলাম, 3টা বাইরে বেরিয়ে আসলো। তো x² এর যখন ডেরিভেটিভ হবে 2টা সামনে আসবে, ইন্টু 2টা সামনে আসলো, x এর পাওয়ারে 2 থেকে 1 বিয়োগ হবে, মানে ডাইরেক্ট x⁻1 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? সেম কাজ এখানে করব, ঠিক আছে। 7x⁻1 আছে, 7টা দেখো x⁻1 এর সাথে গুণে আছে, তাহলে সবার আগে 7টাকে বাইরে বার করে দাও, তাহলে +7 বাইরে বার করে দিলাম, ঠিক আছে। এবার x⁻1 এর যখন ডিফারেন্সিয়েশন করব, -1টা সামনে আসবে, -1টা সামনে আসবে, x এর পাওয়ারে -1 থেকে ফের -1 হবে। বোঝা গেল কি বললাম? -1 থেকে ফের -1 হবে, ফর্মুলাই তাই ছিল, n থেকে -1 বিয়োগ হতো, n থেকে -1 বিয়োগ হতো। মনে করে দেখো x⁻n এর কি ফর্মুলা ছিল রে ভাই? এইটা তো নিশ্চয়ই মনে আছে, এইটা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে x⁻n এর যে ডিফারেন্সিয়েশনের নিশ্চয়ই যে ফর্মুলাটা, সেটা ছিল n x⁻n-1, nটা সামনে আসতো, nটা সামনে আসবে, x এর পাওয়ারে n থেকে 1 বিয়োগ হবে। এই দেখো -1টা সামনে এসছে, এই যে 7 এর পাশে -1 লিখেছি, আর পাওয়ারে যেটা n ছিল তার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ করেছি, তাহলে এটা টোটাল কত হচ্ছে, 5 × 3 = 15x², এটা লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো কত হচ্ছে, 3 × 2 = 6, তাহলে -6, আর এখানে x এর পাওয়ারে 1 আছে, পাওয়ারে 1 না লিখলেও চলে, তাহলে শুধু 6x। তারপর দেখো 7 আর 1, 7 আর 1 গুণ করলে 7 হয়, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে অল টোটাল মাইনাস এসে যাবে। তোমরা নিজেরা জানো মাইনাসে প্লাসে ভাই মাইনাস হয়, এটুকু ম্যাথ সবাই জানে। তাহলে x এর পাওয়ারে কত থাকবে, x এর পাওয়ারে -1 আর -1 মিলে -2 থাকবে, আর এখানে যে 7টা ছিল সেটা লেখা হয়নি, এই যে 7, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম ধরনের ডেরিভেটিভ যদি করতে দেয় তো তোমরা আরামসে ডেরিভেটিভ করতে পারবে, ঠিক আছে। চলো আরো কয়েকটা ডেরিভেটিভ তোমাদেরকে দেখাই আমি, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আরেকটু বড় অঙ্ক দেবো, একটু কঠিন অঙ্ক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আস্তে আস্তে লেভেলটা বাড়াবো, ঠিক আছে। ধরো তোমাদের কাছে এরকম দিয়েছে যে a এরকম দেওয়া আছে, at² + bt³ প্লাস হচ্ছে c, এরকম দেওয়া আছে। প্রশ্নতে বলে দেওয়া আছে a b আর c হচ্ছে ধ্রুবক, এটা বলে দিয়েছে, আমি লিখলাম না আলাদা করে, abc ধ্রুবক বলে দিয়েছে। তাহলে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, t আছে, দেখো এখানে t আছে, তাহলে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ds বাই করব হচ্ছে dt। এটা যখনই করব ফার্স্টে এই পার্টটার ডেরিভেটিভ আকারে লিখবো, মানে d/dt ব্র্যাকেটের ভেতর at² হয়ে গেল, প্লাস চিহ্ন দিয়ে ফের এই পার্টটার ডেরিভেটিভ আকারে লিখবো, মানে d/dt ব্র্যাকেটের ভেতর bt³ হয়ে গেল, প্লাস c এর ডেরিভেটিভ আকারে লিখবো d/dt ব্র্যাকেটের ভেতর c, কাম খাতাম। দেখো এটা আমি বলে দিলাম, প্রশ্নতে বলা আছে ধ্রুবক, এরকম বলা দেওয়া থাকবে, তাহলে এর ডেরিভেটিভ হবে না, এ বাইরে বেরিয়ে আসবে, সবার আগে একে বাইরে বার করে দাও। t² এর ডেরিভেটিভ হবে, t² এর ডেরিভেটিভ করলে কি হবে, 2টা সামনে আসবে, 2টা সামনে আসলো, t এর পাওয়ারে 2 থেকে 1 বিয়োগ হবে, পাওয়ারটা থেকে 1 কমে যাবে, পাওয়ারটা 1 কমে যাবে, মানে পাওয়ারে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা বোঝা গেল, 2 - 1 হবে মানে 1 হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাই হবে, বিটা বেরিয়ে যাবে, সবার আগে বি বেরিয়ে গেল, তারপর 3টা সামনে আসবে, তাহলে ইন্টু 3 হলো, টি এর পাওয়ারে 3 থেকে 1 বিয়োগ হবে, মানে 2 হয়ে যাবে। আচ্ছা, প্লাস দিয়ে কনস্ট্যান্ট নাম্বার, সি হচ্ছে কোনো কনস্ট্যান্ট নাম্বার, এই একা পড়ে গেছে, এই সি এর সাথে পাশে কোনো ভ্যারিয়েবল নেই, তাহলে সি একা পড়ে গেছে, তাহলে ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে ভাই। তাহলে এইটাই হচ্ছে উত্তর। তো এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে, 2 আর এর গুণ করলে 2a, আর টি আছে টি, প্লাস দিয়ে 3 আর বির গুণ করলে 3b, আর এখানে t² আছে তাই t², কম খাতাম। এই হচ্ছে ব্যাপার, শেষ ভাই, শেষ, এতটা অবধি।
বোঝা গেল? চলো নেক্সট জিনিস, তোমার কাছে এরকম একটা ফাংশন রয়েছে s = a/t³ b/t² c/t⁴ d t⁵e। প্রশ্নতে বলে দেওয়া আছে a b c d e এরা সব ধ্রুবক, এটা বলে দিয়েছে প্রশ্নতে, ঠিক আছে? যদি বলে দেওয়া থাকে বা কোয়েশ্চেন তাকালেও বোঝা যায় যে কোনটা ধ্রুবক, ঠিক আছে? এটা দেখলেও বোঝা যায়, অভিজ্ঞতা হয়ে যাবে তোমাদের। তাহলে কি করবে, যদি বলে দেওয়া থাকে বা না দেওয়া থাকে, সিম্পল হিসাব ভাই, যেগুলো টি গুলো যেগুলো হরে রয়েছে সেগুলোকে আগে উপরে তোলো। তাহলে s = আগে আমরা লিখবো a যেরকম আছে সেরকম লিখবো, টি এর মাথা দেখো কিউব আছে, যেই ওপরে উঠবে এটা টি এর পাওয়ারে -3 এসে যাবে, কারণ এখানে +3 ছিল, যেই ওপরে উঠলো টি এর পাওয়ারে -3 এসে গেল। প্লাস চিহ্ন দিয়ে বি যেরকম আছে সেরকম লিখবো, টি এর মাথা দেখো স্কোয়ার আছে, যেই ওপরে উঠবে এটা টি এর মাথায় -2 এসে যাবে। প্লাস সি আছে দেখো, সি লিখবো, টি এর পাওয়ারে দেখো 8 আছে, যেই ওপরে উঠবে টি এর পাওয়ারে -8 এসে যাবে। প্লাস দিয়ে ডি আছে, ডি লিখবো, t⁵ আছে, t⁵ লিখবো, ই আছে, ই লিখলাম। বোঝা গেল? এবার দু সাইডে ডেরিভেটিভ করলাম টি এর সাপেক্ষে, তাহলে এটা হবে ds বাই হবে dt। তাহলে ফার্স্টে এই পার্টটার ডেরিভেটিভ হবে, মানে d/dt ব্র্যাকেটের ভেতর a t⁻³ প্লাস দিয়ে ফের এই পার্টটার ডেরিভেটিভ হবে d/dt ব্র্যাকেটের ভেতর b t⁻²। ফের এই পার্টটার ডেরিভেটিভ হবে d/dt ব্র্যাকেটের ভেতর c t⁻8। ফের এই পার্টটার ডেরিভেটিভ হবে d/dt ব্র্যাকেটের ভেতর d t⁵ প্লাস লাস্ট পার্টটা অর্থাৎ ই এর ডেরিভেটিভ হবে d/dt ই এর ডেরিভেটিভ। বুঝে গেল? চলো এবার ডেরিভেটিভ করলে কি হয় দেখে নাও। এ হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে তার ডেরিভেটিভ হবে না, এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে সবার আগে এ কে বাইরে বার করলাম, ইনটু চিহ্ন দিয়ে দেখো এই যে t⁻³ এটার ডেরিভেটিভ হবে, যখনই ডেরিভেটিভ হবে পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ -3টা সামনে আসলো, টি এর পাওয়ারে -3 থেকে আরো -1 বিয়োগ হলো। আমি আর পরের বার থেকে -1 গুলো বিয়োগ হচ্ছে সেটা দেখাবো না, ডাইরেক্ট -1 করে দেবো। এটা দেখো প্লাস, দেখো কি হচ্ছে, প্লাস এখানে বি আছে, বি লিখলাম, ঠিক আছে? দেখো বিটা বাইরে কেন বেরিয়ে আসবে বুঝেছো তো? বিটা তো ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাটা একটা ভ্যারিয়েবলের সাথে গুণে আছে। আমি বলেছি যদি কোনো ধ্রুবক সংখ্যা অন্য একটা নাম্বারের সাথে গুণে থাকে আগে ধ্রুবক সংখ্যাটাকে বাইরে বার করে দাও। যেরকম ভাবে এটার সাথে গুণে ছিল, এটাকে বাইরে বার করে দিয়েছি, সেরকম ভাবে বিটা যেহেতু এটার সাথে গুণে আছে আগে বিটাকে বাইরে বার করে দাও, বিটাকে বাইরে বার করে দিলাম। এবার t⁻² এর ডেরিভেটিভ করবো, -2টা সামনে আসবে, -2 সামনে এলো, তারপর টি এর পাওয়ারে -2 থেকে -1 হবে, মানে অল টোটাল -3 এসে যাবে। একবারে করে দিলাম, বুঝা গেল? -2 থেকে -1 করে দেখবে -3 আসবে। তারপরে দেখো সি t⁻8 আছে, সিম্পল হিসাব, প্লাস আছে প্লাস দেবো, সিটা দেখো গুণে আছে t⁻8 এর সাথে, সি একটা ধ্রুবক সংখ্যা, কোনো ধ্রুবক সংখ্যা যদি কোনো নাম্বারের সাথে গুণে থাকে তাহলে সবার আগে সিটাকে বাইরে বার করতে হবে। তাহলে সবার আগে সিটাকে বাইরে বার করলাম, t⁻8 এর ডেরিভেটিভ মানে -8টা সামনে আসবে, -8 সামনে আসলো, টি এর পাওয়ারে -8 থেকে -1 হবে, অর্থাৎ t⁻ এর পাওয়ারে -9 হয়ে যাবে। -8 -1 কত হয় ভাই? -9। তাহলে টি এর পাওয়ারে -9 করে দিলাম, ডাইরেক্ট করে দেবো। এখানে দেখো d/dt ব্র্যাকেটের ভেতর d t⁵ রয়েছে, ডিটা কনস্ট্যান্ট, ডিটা বাইরে বার করে দাও। তাহলে সবার আগে ডি কে বাইরে বার করে দিলাম, টি এর পাওয়ারে 5 আছে, তাহলে 5টাকে সামনে আনলাম, ঠিক আছে? টি এর পাওয়ারে 4 হয়ে যাবে, 1 কমে যাবে পাওয়ারে, প্লাস দিয়ে দেখো এবার এই জায়গাটা ভাইটাল, d/dt এখানে ই আছে, ই মানে কোনো কনস্ট্যান্ট নাম্বার যার সাথে আর কোনো ভ্যারিয়েবল টি যুক্ত কোনো পদ গুণে আছে। এইখানে দেখো ই এর সাথে কোনো টি যুক্ত পদ এখানে গুণে দেখতে পাচ্ছ? নেই, ই একা পড়ে গেছে, কনস্ট্যান্ট নাম্বার একা পড়ে গেছে, তুমি একা বিপদে পড়ে গেছে, উত্তর 0 হয়ে যাবে, ডেরিভেটিভ হয়ে 0 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? তাহলে দেখো -3 এর সাথে এর যখন গুণ হবে এখানে আসবে -3a, টি এর পাওয়ারে কত হচ্ছে দেখো, -3 আর -1 করলে সবাই অঙ্ক পারে, -4 হয়। -2 এর সাথে এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, মানে অল টোটাল মাইনাস আসবে, 2 আর বির গুণ 2b হবে, টি এর পাওয়ারে -3 হবে, টি এর পাওয়ারে -3 হলো, মাইনাস আছে এখানে প্লাস আছে, অল টোটাল মাইনাস আসবে। সি আর দেখো 8 গুণ হলে এখানে হবে 8c, টি এর পাওয়ারে -9, টি এর পাওয়ারে -9। তারপর দেখো 5 আর ডির গুণ হবে, তাহলে প্লাস দিয়ে 5d, আর টি এর পাওয়ারে কত আছে, টি এর পাওয়ারে 4। এই হয়ে গেল টোটাল অ্যান্সার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনগুলো করব কমপ্লিটলি। আশা করি তোমাদের কাছে এইভাবে ডিফারেন্সিয়েশন করলে তোমরা বুঝতে পারবে, এমন কিছু কঠিন নয়, ঠিক আছে? আরামসে করতে পারবে। জাস্ট খালি আগে যেগুলো হরে যেগুলো থাকবে সেগুলোকে আগে উপরে তুলে দাও, দিলে পাওয়ারগুলো মাইনাসে পাওয়ার এসে যাবে, তারপর নর্মাল যেরকম ডিফারেন্সিয়েশন করে সেরকম ডিফারেন্সিয়েশন করবো, একদম ইজি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার ওই বড় ফাংশনগুলোকে না সাইনের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এবার কি করে করবে দেখো। তাহলে সবার আগে এই পার্টটা ডেরিভেটিভ করি, dy/dx করলাম, আমি এখানে লিখলাম d/dx ব্র্যাকেটের ভেতর সাইন আর যা আছে তাই দেখে ঢুকলাম, x³ প্লাস আছে 3x² মাইনাস আছে 2, যেরকম আছে টুকলাম, হয়ে গেল।
এবার দেখো আমরা নর্মালি কি শিখেছি, সাইন আর গোটা পার্টটাকে মনে মনে এক্স বলে ভাবো, মনে মনে আপাতত এক্স বলে ভাবো, তাহলে সাইন এক্স এর যে ডেরিভেটিভ সেটা কস এক্স হয়, তাহলে আমরা সবার আগে কস এক্স লিখবো। এবার কোন পার্টটাকে মনে মনে এক্স ভেবেছি, এই গোটা পার্টটাকে এক্স ভেবেছি, তাহলে এক্স বলতে এখানে লিখবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2। এতটা অবধি করলে কি আমাদের ডেরিভেটিভ শেষ? না 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 না, ভুল হয়ে যাবে। এবার ভেতরের পার্টটারও ডেরিভেটিভ করতে হবে। কি বলেছি, চেন রুল। ফার্স্টে সাইন এক্স আছে, এই গোটাটা এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, কস এক্স হলো। এতটা অবধি হলো। তারপরে আবার এর ভেতরটাতে ঢুকবো, মানে তুমি যখন মানে কোনো মানে ধরো কাউকে আক্রমণ করছো, ফার্স্টে একটা লেভেল ভাঙলে, তারপরের ভেতরে ঢুকলে, তারপরের ভেতরে ঢুকলে, দেওয়াল ভাঙলে, পাঁচিল ভেঙে, তারপরে তোমার ঘরের দরজা ভেঙে, তারপর আস্তে আস্তে ঢুকবে ভেতরে ভেতরে, একটা একটা করে ঢুকতে হবে, ঠিক কি না? এইভাবে ঢুকতে হবে। তো সেরকমভাবে একটার পর একটা স্টেপ ভেঙে 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 ভেতরে ঢুকতে হবে। ফার্স্টে সাইনের গোটা পার্টটা ডেরিভেটিভ করলে আমরা জানি, যেখানে আমরা দেখেছি সাইনের ডেরিভেটিভ করলে কস এক্স এসে যায়, তো সাইন অফ এত বড় জিনিসটা ডেরিভেটিভ কস অফ এত বড় জিনিসটা হয়ে গেল। বোঝা গেল? এই গোটা জিনিসটাকে পি বলে মনে করো না, মনে মনে পি ভাবো। তাহলে সাইন পির ডেরিভেটিভ কি হবে, কস পি হবে। তো পি তো লিখেছি, যা ছিল তাই লিখেছি। এবার ভেতরের পার্টটার ডেরিভেটিভ মানে এক্স কিউব 3x স্কোয়ার আর 2 এর ডেরিভেটিভ হবে। আমি একবারে করব, ভালো করে বুঝবে, একবারে করব। দেখো এক্স কিউবের যখন ডেরিভেটিভ করব, তিনটা সামনে আসবে, এক্স কিউবের ডেরিভেটিভ হলে 3x স্কোয়ার হয়ে যাবে, এখানে হবে 3x স্কোয়ার। বোঝা গেল কেন হলো? দেখো তিনটা সামনে আসলো, তিনটা সামনে লিখেছি, এক্স এর পাওয়ারে 3 থেকে 1 এর বিয়োগ মানে 2 হয়ে যাবে, সিম্পল হিসাব। আচ্ছা, প্লাস 3x স্কোয়ার আছে, তো প্লাস 3 এর ডেরিভেটিভ হবে না, 3 তো কনস্ট্যান্ট নাম্বার, এক্স স্কোয়ারটা ভ্যারিয়েবল, তাহলে 3 এর যদি ডেরিভেটিভ না হয় এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে। তাহলে 3 এর ডেরিভেটিভ যখন হবে না, 3টাকে বাইরে রাখলাম, এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ হবে 2টা সামনে আসবে, এক্স এর পাওয়ারে 2 থেকে 1 এর বিয়োগ হবে। তাহলে এক্স এর পাওয়ারে যদি 2 থেকে 1 এর বিয়োগ হয়, 2 থেকে যদি 1 এর বিয়োগ হয়, তাহলে ডাইরেক্ট আমরা এত কিছু না লিখে ডাইরেক্ট 1 লিখতে পারি। বোঝা গেল কি বললাম? সিম্পল হিসাব। আচ্ছা, এবার মাইনাস দিয়ে 2 আছে, 2 বলে একা কনস্ট্যান্ট নাম্বার, 2 মানে একা কনস্ট্যান্ট নাম্বার, 2 এর সাথে কোনো এক্স যুক্ত পদ এরকম কোনো রাশি গুণে আছে নেই, তাহলে 2 একা কনস্ট্যান্ট, একা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। তাহলে এখানটায় প্লাস মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাস 0। ব্যাস, এবার জাস্ট এটাকে সাজিয়ে গুছিয়ে লেখো, যেহেতু এটা মানে একটা সংখ্যাকে ডিনোট করছে, তো এটাকে আগে লিখছি সুন্দর করে সাজিয়ে। তাহলে এখানে রয়েছে 3x স্কোয়ার, তারপরে রয়েছে প্লাস 3x, তো এটাকে আগে লিখলাম, তারপরে কসের বাকি পার্টটাকে লিখলাম, মানে কস অফ ব্র্যাকেটের ভেতর এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2 হয়ে গেল, কাজ শেষ। এটা হচ্ছে ডেরিভেটিভ বেরোলো, ঠিক আছে? তো সাইনের ভেতরে যদি এত বড় ফাংশন ঢুকিয়ে দেয়, তাহলে সাইনের ডেরিভেটিভ আগে করবে, করে কসের ভেতর ওই পার্টটাকে লিখলে, লেখার পর তারপরে এই ভেতরের যে পার্টটা থাকবে তার আবার ডেরিভেটিভ করবে, করে এই উত্তরটা করবে। বোঝা গেল কি বলেছি? চলো আর একটা ফাংশন দেখা যাক। দেখো ধরো তোমাকে এরকম দিয়ে দিয়েছে যে y ইজিক্যাল টু দিয়ে দিয়েছে কস অফ 1/x প্লাস দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার, আর এখানে দিয়ে দিয়েছে মাইনাস 2/x কিউব, এরম দেওয়া আছে। তো ভয় পাবার কিছু নেই, কিন্তু এখান থেকে ভয় পাবে না, একদম আরামসে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? সবার আগে এটাকে একটু সুন্দর করে সাজাও, এভাবে লেখো y ইজিক্যাল টু কস লিখলাম, ব্র্যাকেটের ভেতর 1/x আছে, তো এক্সটাকে যেই ওপরে তুলবে, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, যেই ওপরে তুলবে এটা x টু দি পাওয়ার -1 হয়ে যাবে। প্লাস এক্স স্কোয়ার আছে, তো প্লাস এক্স স্কোয়ার লিখবো, এক্সের মাথায় কিউব আছে, যেই ওপরে উঠবে তাহলে -2 x টু দি পাওয়ার -3 হয়ে যাবে, -3 হয়ে যাবে। এটুকু নিশ্চয়ই বোঝা গেল, এক্সের পাওয়ারে কিউব আছে, যেই ওপরে উঠবে এক্স এর পাওয়ারে -3 হয়ে যাবে, এইটুকু হচ্ছে কাজ। এবার দেখো, এবার সব ফাংশন সিঙ্গেল লাইনে এসে গেছে, এই ভগ্নাংশ আকারের যে ভয়টা ছিল সেই ভয়টা আর আমাদের নেই। এবার আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy/dx করলাম, এখানেও সেম কাজ করব, d/dx, আর ব্র্যাকেটের ভেতর লিখব cos অফ x টু দি পাওয়ার -1 x স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার -3, এই হচ্ছে ডেরিভেটিভ হবে। এবার দেখো এটা ডেরিভেটিভ করলে কি হবে, দেখো সবার আগে কসের সাথে এই গোটা পার্টটাকে পি বলে মনে করো, কস পি আছে, এই গোটা যে রাশিটা এটাকে মনে মনে পি ভাবো, তাহলে কস পি তার ডেরিভেটিভ কি হবে, মাইনাস সাইন পি। আমি বলেছি সি দ্বারা শুরু কোনো নাম্বারের ডেরিভেটিভ মাইনাস দিয়ে হয়, তাহলে মাইনাস সাইন আর কি হবে, পি হবে। পি বলতে কোনটা, পি বলতে এই গোটা রাশিটা পি, মানে x টু দি পাওয়ার -1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার -3, এটা হয়ে গেল। এখানে কি আমাদের ডেরিভেটিভ শেষ? না না না, ডেরিভেটিভ শেষ হবে না। এবার কি করতে হবে, এবার কসের এই ভেতরে ঢুকবো, এবার ভেতরে ঢুকবো, ফার্স্টে x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ করবো, তাহলে x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ কি হবে, ইনটু চিহ্ন দিয়ে এখানে হওয়া উচিত, তো আমি ধরাতে পারছি না বলে আমি ডাইরেক্ট নিচে লিখছি। x টু দি পাওয়ার -1 এর যখন ডেরিভেটিভ হবে -1টা সামনে আসবে, -1টা সামনে এলো, x টু দি পাওয়ার -1 থেকে আবার -1 হবে, মানে -2 হয়ে যাবে, একবারে করলাম, বুঝে নেবে।
এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ করব টুটা সামনে আসবে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে টুটা সামনে এলো, তারপর এক্স এর পাওয়ারে টু থেকে একের বিয়োগ হলো, মানে ডাইরেক্ট 1 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? টুটা সামনে এলো, এক্স এর পাওয়ারে 2 থেকে একের বিয়োগ হবে, তার মানে এক্স এর পাওয়ারে 1 হয়ে যাবে, সিম্পল হিসাব। তারপর দেখো -2 আছে, তাহলে সবার আগে -2 লিখলাম। এখানে দেখো -3 আছে, আমি কি বলেছি পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে, তাহলে ইন্টু -3টা সামনে এলো। এক্স এর পাওয়ারে যেটা থাকবে তার থেকে আরো একের বিয়োগ হবে, তাহলে -3 থেকে যদি আরো 1 বিয়োগ হয়ে যায় তাহলে -4 হবে, -2 নিশ্চয়ই হবে না, এটা ভুল হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ারে -4 হবে। -3 থেকে আরো -1 করো, -4 হবে, তাহলে এই হচ্ছে তোমার টোটাল ভ্যালু। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো। তো এবার জাস্ট এবার সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে এটা এখানে লিখলাম dy/dx, এই পার্টটাকে আগে লিখছি, কি আছে -x এর পাওয়ারে -2, তাহলে -x এর পাওয়ারে -2, তারপর 2x, তাহলে 2x লিখলাম। তারপরে কত আছে 3 দুগুণে 6 হবে, এখানে মাইনাস মিলে প্লাস হবে, তাহলে +6 এক্স এর পাওয়ারে -4, এক্স এর পাওয়ারে -4 হয়ে গেল এতটা অবধি। এবার এই সাইনের বাকি পার্টটাকে লিখে দেবো দেখে দেখে। তাহলে চলো সাইনের বাকি পার্টটাকে লিখছি, সাইন, আর ব্র্যাকেটের মধ্যে রয়েছে x⁻1, যেটাকে আমি চাইলে 1/x লিখতে পারি। এক্স স্কোয়ার আছে, তো এটাকে চাইলে এক্স স্কোয়ার লিখলাম, আর -2 আছে তো 2 লিখলাম। এক্স এর পাওয়ারে -3 যেটা আছে সেটাকে আমি লিখতে পারি এক্স এর কিউব লিখতে পারি, এই আকারে লিখতে পারি। বোঝা গেল? আর এই সাইনের সাথে গোটা রাশিটার আগে মাইনাস ছিল, তো আমি এখানে একটা মাইনাস লাগিয়ে রাখলাম, ব্যাস শেষ, কাম খতম। যেমন যেমন আছে সেরকম সেরকম, কোনো প্রবলেম নেই। জাস্ট একটা কথা মাথায় রাখবে, কস থাকুক, সাইন থাকুক, ট্যান থাকুক, যেটাই থাকুক না কেন, ফার্স্টে এই গোটা রাশিটা যা ডেরিভেটিভ হয় সেটা আগে করে নেবো। কস অফ পি, যদি গোটা রাশিটাকে পি বলে মনে করি, তার ডেরিভেটিভ সাইন অফ পি হয়, সাইন অফ পি হয়, সেটা করলাম। করার পর আবার এই ভেতরের পার্টটারও ডেরিভেটিভ করতে হবে, এইটাই ভুল করে লোকেরা, এই ভেতরের পার্টটার ডেরিভেটিভ করতে ভুলে যায়, এটার জন্যই ভুলটা হয়ে যায়। বোঝা গেল কি বলেছি? তাহলে আশা করি আর তোমাদের ভুল হবে না। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক করালাম, আশা করি তোমাদের কাছে একটু একটু করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের ফাংশন দিলে আশা করি আর তোমাদের কোনো গন্ডগোল হওয়া উচিত না। এবার দেখো, ধরো তোমাকে আর একটা ফাংশন আমি তোমাদেরকে লিখলাম, এখানে 9 নাম্বার আর একটা হয়েছে, ধরো d/dx এরকম দিয়েছে, log e বেস x, এটা বলা থাকতে পারে, বা ln x বলা থাকতে পারে, দুটো জিনিস কিন্তু একই। log e বেস x, বেসে e থেকে ওপরে x, বা ln x, দুটো জিনিস একই জিনিস, এই দুটোরই ডেরিভেটিভ 1/x আসে। log x এর ডেরিভেটিভ কত আসে? 1/x আসে। তো দেখো এরকম একটা ফাংশন আমি এখানে লিখছি, মনে করো y = দেওয়া আছে সাইন, ব্র্যাকেটের ভেতর log x দেওয়া আছে, এরকম দেখা আছে, log e বেস x দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো কি করবে? সেম কাজ করবো, ডেরিভেটিভ d/dx, dy/dx করলাম, dy/dx এখানে আমি রাখলাম সাইন, ব্র্যাকেটের ভেতর যেরকম log অফ e বেস x দিয়েছে সেরকম রাখলাম। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যেরকম ডেরিভেটিভ হয়, সাইন অফ এই গোটা রাশিটাকে পি বলে মনে করো, তাহলে সাইন পি এর ডেরিভেটিভ কি হয়? কস পি, তাহলে কস, আর এখানে কি লিখবো? পি, পি তো ধরিনি, পি কোনটাকে ধরেছি আমরা? অ্যাকচুয়ালি মনে মনে কোনটাকে ধরেছি? log অফ ex কে, তাহলে এখানে আমরা আগে log অফ ex লিখে দিলাম। এবার এই log অফ ex এর যে যখন ডেরিভেটিভ করব, আমাদের কি করতে বলেছি? সাইনের ফার্স্টে এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ করবে, করে হলো কস অফ গোটা ফাংশনটা হলো, তারপরে আমরা কি করব? এই লগের ফাংশনটার আবার ডেরিভেটিভ করব, তো লগের যখন ডেরিভেটিভ করব উত্তর আসবে 1/x। ঠিক আছে, আমরা জানি log অফ e বেস x এর ডেরিভেটিভ হয় 1/x, এই যে এখানে দেখিয়েছি log অফ e বেস x এর ডেরিভেটিভ হয় 1/x হয়, তো log অফ e বেস x এর ডেরিভেটিভ 1/x হবে। আর সুন্দর করে সাজিয়ে লিখবো 1/x cos log অফ log বেসে e এখানে x, এই হচ্ছে ফাংশন, কাম খতম, শেষ। ঠিক আছে, বোঝা গেল এতটা অবধি? তো এরকম ফাংশন তোমাদের কাছে দেওয়া থাকবে, দেওয়া থাকলে এরকম ডেরিভেটিভ করতে পারবে। দেখো একটা কঠিন ডেরিভেটিভ দেখাই, আর একটু হার্ড লেভেল। দেখো যদি এরকম তোমাদের কাছে ফাংশন থাকে যে y = এরকম দিয়েছে uv ফাংশন দেওয়া আছে, uv ফাংশনের ডেরিভেটিভ কি করে করতে হয় দেখো, এ পাশে d/dx করলাম, এ পাশেও আমি d/dx করলাম, তাহলে মনে রাখতে হবে dy/dx যখনই আমি করব, তখন uv ফাংশনের ডেরিভেটিভ করলে u কে বাইরে থাকবে, ডেরিভেটিভ হবে v এর, অর্থাৎ dv/dx, মাঝখানে হবে প্লাস চিহ্ন, তারপরে v বাইরে থাকবে, ডেরিভেটিভ হবে u এর, তাহলে du/dx, এরকম ডেরিভেটিভ হয়। মানে একবার u বাইরে থাকবে, v এর ডেরিভেটিভ হবে dv/dx, পরের বার v বাইরে থাকবে, এই যে v বাইরে, u এর ডেরিভেটিভ হবে du/dx। চলো একটা ফাংশন দেখা যাক, y = মনে করো এরকম দিয়েছে x sin x দিয়েছে, এরকম ফাংশন দিয়েছে, তাহলে কি করব? dy/dx করব,
এখানেও যেরকম ডি বাই ডিএক্স যেরকম আছে সেরকম করব, আর ব্র্যাকেটের ভেতর এক্স সাইন এক্স যেরকম আছে সেরকম লিখলাম। এবার কি করব, একবার এক্সকে বাইরে রাখবো, সাইন এক্সের ডেরিভেটিভ করব, তাহলে এক্স বাইরে ডেরিভেটিভ হবে ডি বাই ডিএক্স হবে কার, সাইন এক্সের ডেরিভেটিভ হবে, হয়ে গেল। তারপরে মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, এরপরের বার সাইন এক্স বাইরে থাকবে, সাইন এক্স বাইরে রাখলাম, ডেরিভেটিভ কার হবে, এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে ইনটু ডি বাই ডিএক্স ব্র্যাকেটের ভেতর আমরা এক্সের ডেরিভেটিভ করলাম। দেখো এবার কী হবে, তাহলে এক্সের জায়গাতে এক্স থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা শিখেছি উত্তর আসে কস এক্স, পরের বারে সাইন এক্স যেরকম আছে এখানে প্লাস চিহ্ন দিয়ে সাইন এক্স রাখবো, ঠিক আছে। ডিএক্স বাই ডিএক্স করলে ডাইরেক্ট জেনে রাখবে 1 হয়, চাইলে এই ফর্মুলাটা লিখে রাখতে পারো, আমরা চাইলে প্রমাণ করে দেখাতে পারি, প্রমাণ আমি দেখাচ্ছি না, জাস্ট এটা মনে রেখো, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। যে কখনো যদি দেখতে পাও ডি বাই ডিএক্স আছে, এখানেও যদি এক্স থাকে মনে রাখবে ডিএক্স বাই ডিএক্স, এই ডিএক্স বাই ডিএক্স মানে ডিএক্স বাই ডিএক্স যদি হয় তাহলে তার উত্তর 1 আসে। এখানে যদি ডিটি বাই ডিটি থাকতো 1 আসতো, ডিওয়াই বাই ডিওয়াই হতো 1 হতো। প্রমাণ আমি দেখাচ্ছি না কেন হচ্ছে, বুঝে নেবে এক্সের পাওয়ারে এখানে 1 আছে, 1টা সামনে আসবে, এক্সের পাওয়ারে 1 - 1 হবে, 0 হয়ে যাবে। চলো আমি এখানে দেখিয়ে দিই, যখন বলছি তাহলে এখানে দেখিয়ে দেওয়াটাই ভালো, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে, দেখে নাও। মনে করো ডি বাই ডিএক্স আছে আর এখানে রয়েছে এক্স রয়েছে, তাহলে এটার উত্তর কেন 1 আসছে দেখো, এটা আমি প্রমাণ করব, ঠিক আছে। দেখো এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে সবার আগে আমরা নিয়ম জানি ডেরিভেটিভের 1টা সামনে আসলো, তাহলে এক্সের পাওয়ারে কি হবে, 1 থেকে বিয়োগ হবে 1-এর, অর্থাৎ 1 এক্স টু দি পাওয়ার 1 - 1 মানে 0। তাহলে কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে তার উত্তরটা কত আসে, 1 আসে, তাহলে এইটা 1 আর এই 1 দুটো 1 গুণ করে উত্তর চলে আসবে 1, এই জন্য 1 আসে। তাহলে ডিএক্স বাই ডিএক্স মানে এই গোটা রাশিটা কেটে গিয়ে উত্তর আসবে 1। তাহলে এবার সাজিয়ে গুছিয়ে লিখলে এটাই উত্তর, সাইন এক্সটাকে আগে লিখে দিচ্ছি আর কিছু না, সাইন এক্স প্লাস এক্স কস এক্স, হয়ে গেল উত্তর, খাতাম ভাই, ঠিক আছে। তাহলে এরকম যদি ফাংশন দেয়, এই ধরনের যদি ফাংশন দেয় তো এরকম ফাংশনেরও ডেরিভেটিভ করতে পারবো। তোমরা কিন্তু ম্যাথগুলোকে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 করে দেখো তো, আমি কটা ম্যাথ করালাম একটুখানি বলো তো, ঠিক আছে, ডেরিভেটিভের উপর কটা ম্যাথ করালাম একটুখানি বলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। চলো এবার যদি আমাদের কাছে এরকম ফাংশন দেওয়া থাকে যে ইউ বাই ভি এরকম আকার যদি দেওয়া থাকে, তাহলে তার ডেরিভেটিভ আমরা কি করে করবো, দেখো যদি আমাদের কাছে দেওয়া থাকে যে ডি বাই ডিএক্স, এখানে ধরো এরকম দেওয়া আছে তোমাদের কাছে, এরকম ফাংশন দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু ইউ বাই ভি ফাংশন দেওয়া আছে। আচ্ছা ইউ বাই ভি জিনিসটা কি, ইউ বাই ভি মানে হচ্ছে ইউটাও ভ্যারিয়েবল ভিটাও ভ্যারিয়েবল, মানে ইউটাও এক্স বা ওয়াই এরকম জাতীয় কিছু, আর ভিটাও হচ্ছে এক্স ওয়াই টি এরকম কিছু জাতীয় জিনিস। তাহলে এবার যদি ডেরিভেটিভ করি, এখানে ডি ওয়াই বাই ডিএক্স করলাম, এখানেও ডি বাই ডিএক্স করলাম, এরকম করলাম, তো এবার ডেরিভেটিভ করলে কি হবে, এটা হবে ডিওয়াই বাই ডিএক্স যেরকম আছে, ঠিক আছে। ফার্স্টে দেখো ভি যদি হরে থাকে ডেরিভেটিভ করবার নিয়ম হলো নিচে হবে ভি স্কোয়ার, মানে ভি এর কি হবে, স্কোয়ার হবে, তারপর ভিটা বাইরে থাকবে মানে এরকম থাকলো, ডেরিভেটিভ কার হবে, ডেরিভেটিভ হবে ইউ এর, অর্থাৎ এখানে আসবে ডি ইউ বাই আসবে ডিএক্স, মাঝখানে কি থাকবে, এবারে কিন্তু মাইনাস থাকবে, যখন ভগ্নাংশ আকারে থাকবে মাঝখানে মাইনাস থাকবে। এবার ইউটা বাইরে থাকবে, ডেরিভেটিভ হবে ভি এর, অর্থাৎ ডিভি বাই ডিএক্স হবে, এরকম হবে। বোঝা গেল কি বললাম? চলো এর উপর একটা অঙ্ক দেখা যাক। চলো ওই ধরনের অঙ্কটাই নিয়ে নিই, ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স বাই এক্স এরকম নিয়ে নিলাম, ওই অঙ্কটাই নিলাম, এক্স সাইন এক্স ছিল ওটাকে সাইন এক্স বাই এক্স লিখলাম। তাহলে সেম কাজ করবো, ডিওয়াই বাই ডিএক্স রাখবো, হরে কত হবে, এক্স যেটা থাকবে তার স্কোয়ার, মানে হরে ভি যেটা থাকবে তার স্কোয়ার হবে, তারপর ভিটা বাইরে থাকবে, দেখো ভি বাইরে থাকবে, ডিওয়াই বাই ডিএক্স হবে, ভি বলতে কোনটা, এইটা ভি, তাহলে এটা বাইরে থাকলো, ডেরিভেটিভ কার হবে, ডেরিভেটিভ হবে হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ হবে, হয়ে গেল। তারপরে মাঝখানে মাইনাস থাকতে হবে, দিলাম, তারপরে ইউটা বেঁচে থাকবে, ইউ বলতে কোনটা, সাইন এক্স, তাহলে সাইন এক্সটাকে বাইরে রাখবো, ডেরিভেটিভ হবে কার, ডেরিভেটিভ হবে হচ্ছে এবার এক্সের ডেরিভেটিভ হবে, মানে ডি বাই ডি এক্স ডেরিভেটিভ হলো এক্সের, এই হলো ব্যাপার। তো অল টোটাল ডেরিভেটিভ করছি, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল, ঠিক আছে। দেখো এক্স যেরম ছিল থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়, লিখলাম, মাঝখানে মাইনাস আছে লিখলাম, ঠিক আছে, সাইন এক্স যেরম আছে সেরম লিখলাম, আমি একটু আগেই দেখিয়েছি ডিএক্স বাই ডিএক্স মানে 1 হয়, তাহলে সাইন এক্সের সাথে 1 যখন গুণ হবে সাইন এক্সই থাকবে, লিখলাম না, বাই দিয়ে এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার লিখলাম, খতম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দেখে নাও শেষ। তো এইটা হচ্ছে টোটাল উত্তর আসবে। তো এরকম কিছু ফাংশনের চেষ্টা করো, ঠিক আছে, কিছু নেই, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। এরকম ফাংশন থাকলো y ইজ ইকাল টু লগ ই বেস 2x স্কোয়ার প্লাস 4, এরকম ফাংশনে যদি ডেরিভেটিভ করতে দেয় কিচ্ছু না, ঠিক আছে, আমি শিখেছি লগের ফাংশনের ডেরিভেটিভ কী করে করতে হয়। তাহলে এখানে যেরকম ডিওয়াই বাই ডিএক্স লাগাবো, এখানে ডি বাই ডিএক্স লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ ই বেস 2x স্কোয়ার প্লাস 4 যেরকম আছে সেরকম লিখলাম, হয়ে গেল। এবার দেখো লগের ভেতর যদি এটা এক্সটাকে আমরা যদি পি বলে মনে করি, লগ পি,
লগ পি এর ডেরিভেটিভ কি হয় দেখো, লগের যদি ডেরিভেটিভ করা হয়, লগ অফ এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা 1/x আসে। তাহলে সেম ভাবে কাজ করব, এখানে আসবে 1 লগ, এখানে যদি দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কিন্তু এই জায়গাটাতে ভুল হয়, লগ এই গোটা পার্টটাকে তোমরা যদি মনে মনে এক্স ভাবো তাহলে কি হবে, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে লগের ভেতরে এই গোটা পার্টটাকে যদি আমরা মনে মনে এক্স ভাবি তাহলে তার ডেরিভেটিভ হবে 1/x, এক্স বলতে এই গোটা পার্টটা, মানে 2x² + 4 হলো। তারপরে কার ডেরিভেটিভ হবে, এখানে কি উত্তর শেষ করব? একদম না, একদম না, এখানে শেষ করে দিলে ভুল হয়ে যাবে। তারপর আমরা ডেরিভেটিভ করব এই ভেতরের পার্টটা, যেরকম cos অফ ওই একটা বড় ইকুয়েশন থাকলে ফার্স্টে cos এর ডেরিভেটিভ করতাম, তারপর আবার x² ওই ভেতরের পার্টটারও ডেরিভেটিভ করতাম, সেম ভাবে 2x² + 4 এরও ডেরিভেটিভ করব। করলে দেখো 2টা যেরকম আছে 2টা থাকবে, x² এর যখন ডেরিভেটিভ করা হবে 2টা সামনে আসবে, 2টা সামনে আসবে, x এর পাওয়ারে 2 থেকে 1 এর বিয়োগ হবে, মানে 1 হয়ে যাবে। দেখো 4 এখানে একা আছে, তাহলে এর উত্তর কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ব্যাস, তাহলে এবার কিছুই নেই, এখান থেকে হর থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো x² + 2 থাকলো, আর এখানে কত আছে দেখো 2 দুগুণে 4 হলো, এখানে x হলো, আর 0 যোগ হওয়া মানে 0ই হবে, এটা কিছু ব্যাপার না। 4 আর 2 কাটলাম, তাহলে এখানে 2 থাকলো, তাহলে অল টোটাল উত্তর আসলো উপরে 2x, নিচে আসলো x² প্লাস আসলো 2, এই হচ্ছে উত্তর, খতম। ঠিক আছে, দেখে না ভালো করে, আমি কি বললাম, লগ x এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/x হলো, x বলতে এই গোটা রাশিটা x, তাহলে 1/x করলাম, তারপরে এই ভেতরে পার্টটার আবার ডেরিভেটিভ করব, তাহলে 2টা বেঁচে থাকলো, x² ডেরিভেটিভ করলে 2টা সামনে আসবে, x এর পাওয়ারে 2 - 1 হবে, মানে 1 হয়ে যাবে, 4 এর ডেরিভেটিভ মানে 0 হয়ে গেল, খতম। ঠিক আছে, তোমরা একটা ডেরিভেটিভ করবে, তো আমি তোমাদেরকে আর একটা HW দিচ্ছি, আরো দুটো HW দেবো, একটুখানি মন দিয়ে দিয়ে গেলাম, y = x + x⁴ 1/x 2√(x) প্লাস cos x - 3(x)। দাঁড়াও, ডিলিট, মানে এখান থেকে বেরিয়ে যাও না, মানে ভিডিও থেকে একটা জিনিস বলার আছে, আমি দুটো জিনিসের ডেরিভেটিভ এখনো বলিনি, সেটা হচ্ছে d/dx যদি এখানে করা হয় e⁻x এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা e⁻x থাকে, এটা মনে রাখবে। সেম টু সেম ভাবে এখানে 3 e⁻x এর ডেরিভেটিভ আছে, মনে করে দেখো 3টা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, এর ডেরিভেটিভ হবে না, 3টা বাইরে বেরোবে, যেহেতু গুণ আকারে আছে 3টা বাইরে বেরোবে, e⁻x এর ডেরিভেটিভ হবে, তো e⁻x এর ডেরিভেটিভ e⁻x হবে, প্রথম কথা, গল্প শেষ। আচ্ছা, এখানে যেগুলো √x আছে সেই √x গুলোকে তোমরা কি করবে বলো তো, x⁻1/2 বানিয়ে লিখবে, তাহলে অঙ্ক করতে কোনো রকম প্রবলেম হবে না। আমি কিন্তু √x দিয়ে কোনো ফাংশন করাইনি, দেখবো কে কত ভালো অঙ্ক শিখেছো। এখানে 2√x আছে, তো কি লিখবে, 2x⁻½ লিখবে, আবার হাফটা সামনে আসবে, x⁻½ - 1 করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, যেটা x আছে, xটাকে উপরে তুলে নিয়ে x⁻−1 লিখবে, এই x এর পাওয়ারে কিছু নেই, মানে এখানে 1 আছে, উপরে তুলে দিলে x⁻−1 হবে, তারপর নর্মালি যেভাবে ডেরিভেটিভ করবে, উত্তর মিলে যাবে। ঠিক আছে, আমি এটা করে কমেন্ট সেকশনে জানাবে আমাদেরকে। আচ্ছা, আর একটা ফাংশন দিয়েছি y = cos of x² + 4x + 2, এটার ডেরিভেটিভ করবে। তো আমি তোমাদেরকে টোটাল 4টে হোমওয়ার্ক দিলাম, পারলে আমাকে সবথেকে ভালো হয় যদি ফেসবুক গ্রুপে করো, তাহলে আমি মানে ভালোভাবে রিপ্লাই করতে পারি তোমাদেরকে, এটা ফেসবুক গ্রুপে পোস্ট করো। একান্ত যদি না করতে পারো তাহলে আর কি করবে, কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, দেখবো কে কত ভালোভাবে ডেরিভেটিভ শিখে গেছো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভিডিও শেষ করছি, মনে রাখবে e⁻x এর একটা ডেরিভেটিভ হয় e⁻x, সব শিখে গেছো, যতটুকু তোমাদের দরকার ডেরিভেটিভ, যতটুকু করলে তোমাদের প্রবলেম ফিজিক্সে হয়ে যাবে বা কেমিস্ট্রিতে হয়ে যাবে, আমি ততটা পর্যন্ত করিয়ে দিয়েছি, খাতাম এখানে। আর এর থেকে বেশি ডেরিভেটিভ তোমার ফিজিক্স কেমিস্ট্রি করবার জন্য লাগবে না। এবার যদি এর থেকে আরও স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ শিখতে চাও, আরও অ্যাডভান্স লেভেল করতে চাও, আরও কঠিন করতে চাও, তাহলে তোমাদেরকে বলবো তারা মানে তাহলে যাদের অঙ্ক আছে অ্যাকচুয়ালি, বা যারা অঙ্ক নিয়েছো, ম্যাথ নিয়েছো, তাদের তো খুব ভালো, ফিজিক্স পড়তে ইজি লাগবে, তাদের ম্যাথে আমরা এই মানে প্রচুর ইউজ পাবো। ঠিক আছে, ম্যাথের একটা চ্যাপ্টারই আছে ডেরিভেটিভের ওপর, বাংলায় ডেরিভেটিভকে বা ডিফারেন্সিয়েশনকে অন্তর্কলন বা অবকলন বলা হয়। ঠিক আছে, অন্তর্কলন বা অবকলন বলা হয়। তো অন্তর্কলন অবকলনের 11এও চ্যাপ্টার আছে, 12এও চ্যাপ্টার আছে, তো আমরা ওখান থেকে আমরা শিখতেই পারবো, অটোমেটিক্যালি এমনি শিখবো ওখান থেকে। তো এমনি যারা ওখান থেকে করছো, মানে অন্তর্কলন অবকলন তো এমনিও শিখবো, আর এখানেও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জাস্ট ফিজিক্স আর কেমিস্ট্রিতে কাজ চালানোর মতন তোমাদের পুরোপুরি কমপ্লিট। এইখানে যা যা শেখানো হয়েছে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি আরামসে হয়ে যাবে, মোর দ্যান এনাফ দেওয়া আছে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আমি বেসিক যতটুকু দরকার আমি করিয়ে দিলাম আজকের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, নমস্কার।